তারপর লাস্টে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডিভাইড, মানে বেসিক যে ক্যালকুলেশন চারটে আছে, অ্যারিথমেটিক, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই চারটে হচ্ছে। এবার সেটা হচ্ছে এমনি ফিক্স পয়েন্টের তো এমনি যেগুলো হয়, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্টের জন্য সেগুলো হচ্ছে করা থাকছে। এখানে হচ্ছে প্যারালালি প্রসেসিং হচ্ছে, প্রসেসর রেজিস্টারের সাথে প্রত্যেকটা দেখো কানেকশন রয়েছে মাল্টিপল ফাংশন ইউনিটসের। এবার যখন যেটা হবে, যে কাজটা আমার লাগবে সেই কাজটা আমাকে করতে হবে। এবার এইখানটা লেখা আছে তোমাদের, এইটা ছবিটা, এই যে প্যারালাল প্রসেসিং বলছে একটা টার্ম, is term used to denote a large class of techniques that are used to provide simultaneous data processing task। ওই যে বললাম যে মানে প্যারালালি হবে তোমার, এক একটা যখন যেটা চাইবে সেটাই হবে, একটা একটা করে নয়, প্যারালালি আমার থাকবে প্রত্যেকটা কানেকশন। এবার যখন যেটা লাগবে, বলো আবার স্ক্রিনটা সেই বারবার এই ডিসকানেক্ট হলেই এই হয়, কি করবো? তো দেরি হয়ে গেল না, 11:30 বাজছে। আচ্ছা দাও, হ্যাঁ সে তোমার কাছে বই আছে, তোমার প্রবলেম হয় না। এইটা হচ্ছে ছবিটা বলছিলাম, প্রসেসর উইথ মাল্টিপল ফাংশন ইউনিটস। এইখানে থাকবে এই যে অ্যাডার, সাবট্রাক্টর, ইন্টিজার, মাল্টিপ্লাই, এগুলো বলছিলাম। এই যে এখানটা, আর এইখানটা বলা আছে যে প্যারালাল প্রসেসিং এর পারপাসটা কি, কাকে কেন আমার দরকার। এই যে দ্য পারপাস অফ দ্য প্যারালাল প্রসেসিং ইজ টু স্পিড আপ। আগের মানে আমরা যখনই দেখছিলাম যে সিরিয়াল ডেটা আমরা করতে গেলে আমাদের টাইম লাগছিল, কিন্তু প্যারালাল প্রসেসিং আমার স্পিড হচ্ছে, কারণ স্পিডটা বেশি হবে, যাতে তাড়াতাড়ি হচ্ছে, এতগুলো কাজ একসাথে হবে বলে, কিন্তু আমার ওই জন্য কস্টলি হচ্ছে। তো সেটাই বলছে, কিন্তু আমার তো দরকার স্পিডটাও দরকার যাতে তাড়াতাড়ি হয়, ওই জন্য আমরা প্যারালাল প্রসেসিং ইউনিটটা ইউজ করি। তখন হচ্ছে এই যে স্পিড আপ দ্য, কেন ইউজ করি আমরা, সেটা হচ্ছে এই যে স্পিড আপ মানে স্পিডটা বাড়ানোর জন্য, ক্যাপাবিলিটি অ্যান্ড ইনক্রিজ ইটস থ্রুপুট। এবার স্পিড বাড়লেই থ্রুপুট মানে কি, আমরা বলেছিলাম যে নাম্বার অফ প্রসেসেস অ্যাট এ টাইম, একটা মানে এক সেকেন্ডে কতগুলো প্রসেস হচ্ছে তোমার এক্সিকিউট করছে, সেটা এক্সিকিউশনে মানে আমরা রান করাতে পারছি সিপিইউতে। তাহলে যদি আমার স্পিডটা বাড়ে তাহলে অ্যাট এ টাইম আমার অনেকগুলো প্রসেস হচ্ছে, আমার ইয়ে হবে। এবার আমাদের কম্পিউটারের মেন ইয়েই ছিল কি, আমরা থ্রুপুটটা বাড়াবো, টার্ন অ্যারাউন্ড টাইমটা কমাবো, মানে আমার এক্সিকিউশন টাইমটা আমি কমাবো। এক্সিকিউশন টাইম তো শুধু এমনি একটা তো ফিক্স থাকে, কিন্তু ওয়েটিং টাইমটা আমি যত কমাবো, ওটা অপারেটিং সিস্টেমে পড়বে তোমরা এরপর, তত আমার ভালো হবে, সিস্টেমটা আমার ভালো হবে। আর থ্রুপুটটা হচ্ছে নাম্বার অফ প্রসেসেস, এই যে দ্য অ্যামাউন্ট অফ প্রসেসিং। এই যে থ্রুপুট কাকে বলে, এগুলো সব অপারেটিং সিস্টেমে শর্ট কোশ্চেন আসে। অ্যামাউন্ট অফ প্রসেসিং মানে কতগুলো প্রসেস আমার হচ্ছে, এক সেকেন্ডে যদি আমার 10টা চলে অনেক ভালো, কিন্তু যদি 5টা চলে কম, মানে এখানে তো আরও হয় মিলি সেকেন্ডে বলে, সেকেন্ডও নয়, মিলি সেকেন্ড, এমএস, এরকম 1 মিলি সেকেন্ডে হয়ে প্রচণ্ড ইয়ে হবে, মানে স্পিড তো কম্পিউটার আরও বেশি, সেটাই বলছে। আচ্ছা কেউ এটা জয়েন করছে মনে হয়, যে সুভাষিস, আমি ওই জন্যই দিয়েছিলাম করি, এটা ওই জন্যই করছিলাম, ওই একটু দেরি করেই করে। দাঁড়াও আবার অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিতে হবে, একটু দেরি করেই জয়েন করে। আচ্ছা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি সুভাষিস। দেখো প্যারালাল প্রসেসিং আজকে একটা নিউ চ্যাপ্টার পড়াচ্ছি, তোমাদের মোটামুটি সবই হয়ে গেছে, তুমি সব করোনি, কিন্তু এইটা চ্যাপ্টার 9টা বাকি আছে, আবার তো রিভিশন হবেই, টাইম থাক, সবই পড়ানো হচ্ছে। এইটা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিলাম চ্যাট বক্সে, এটা করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর এই যে প্যারালাল প্রসেসিং বলছি, যে আমরা প্যারালাল প্রসেসিংটা কখন ইউজ করছি, আমরা কেন ইউজ করছি, আমরা থ্রুপুটটা বাড়ানোর জন্য, যে আমার থ্রুপুটটা আর ইনক্রিজ করছি ইয়ের জন্য, এই যে একটা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রসেসিং বাড়বে, আর একটা হচ্ছে ওই যে থ্রুপুটটা ইনক্রিজ করছে, আর ক্যাপাবিলিটি এই যে স্পিড করছে, তাহলে মানে একটা আর একটার সাথে তো জড়িত, এবার একটা বাড়লেই আর একটা হয়ে যাবে। এই যে দ্য অ্যামাউন্ট অফ হার্ডওয়্যার ইনক্রিজেস উইথ প্যারালাল প্রসেসিং অ্যান্ড উইথ ইট দ্য কস্ট অফ দ্য সিস্টেম ইনক্রিজ। ওই যে বললাম প্যারালাল প্রসেসিং মানেই তোমার কস্ট মানে
এতগুলো লাইনকে আমাকে তো কানেকশন করতে হচ্ছে, কস্ট তো আমার বাড়ছে। আর সিরিয়াল হলে কি একটা লাইন দিয়ে আমার পাস করতো, কিন্তু এখানে যেহেতু প্যারালাল প্রসেসিং, এবার যখনই আমার সেটা তো কস্ট হবেই, কস্টলি হবেই, আমি এত তাড়াতাড়ি ফেসিলিটিটা আমার যদি পাচ্ছি। এবার এই যে ইনক্রিজ করছে, এই যে প্যারালাল অ্যান্ড উইথ ইট দ্য কস্ট অফ দ্য সিস্টেমও হচ্ছে ইনক্রিজ, সিস্টেমের কস্টটা হচ্ছে বেড়ে যাচ্ছে। হাউ এভার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হ্যাভ রিডিউসড হার্ডওয়্যার কস্ট টু দ্য পয়েন্ট, এবার হার্ডওয়্যার কস্ট আমার বেড়ে যাবে। হোয়ার প্যারালাল প্রসেসিং টেকনিক্স আর ইকোনমিক্যালি ফিজিবল, এবার যেখানে যদি হার্ডওয়্যার কস্ট আমার মোটামুটি কম হয় যে টেকনোলজিক্যাল, তখন হচ্ছে আমার এটা বলছে ফিজিবল হবে ইকোনমিক্যালি, তাহলে আমার মানে সুবিধা হবে। আমরা তো যখনই একটা এটা আবার আরেকটা ইয়েতে তোমরা পড়বে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, যখনই আমরা একটা কোনো প্রজেক্ট বা সফটওয়্যার করছি আমরা 3 রকম ফিজিবিলিটি করি। ফিজিবিলিটি মানে আমি যে সফটওয়্যারটা করতে যাচ্ছি, বা মনে করো তুমি এটা বানাতে যাচ্ছ রোবট, সেটা ফার্স্টে আমার দেখবে যে মানে কাস্টমার অর্ডার করছে, এবার কাস্টমার মনে করো বাজেট 1 লাখ টাকা, কিন্তু তোমার খরচ হবে 5 লাখ টাকা, তুমি তো বলবে যে না এটা ইকোনমিক্যালি ফিজিবিলিটি হচ্ছে না, এরকম। তারপরে তোমাকে যা রিকোয়ারমেন্টসগুলো দিচ্ছে, মনে করো বা তুমি মনে করো রোবটই বানাতেই পারো না, সেটাকে বলছে অপারেশনাল ফিজিবিলিটি, মানে তুমি বা তোমাকে একটা মনে করো তুমি C++ জানো, তোমাকে জাভার দিয়েছে, জাভাটার নলেজ নেই, তখন তুমি পারবে না, তুমি বলবে অন্য জায়গায় যেতে। এরকমভাবে ফিজিবিলিটি চেকিং হয়, মানে ফার্স্টে যখন তোমাকে কোনো কিছু অর্ডার করছে কাস্টমার, তখন হচ্ছে আমাদের ফিজিবিলিটি টেস্টিং হয়, এটা হয়। আর একটা ওই যে বললাম কস্ট, একটা হচ্ছে বাজেট ইকোনমিক্যাল, আর একটা হার্ডওয়্যার সব কিছু আছে নাকি। মনে করো প্রিন্ট করতে এসেছে, কিন্তু তোমার কাছে যে প্রিন্টার নেই, তাহলে তো প্রিন্ট করতে পারবে না, এরকম মানে তোমাকে হার্ডওয়্যার জিনিসগুলোও লাগবে, হার্ডওয়্যারের ফিজিবিলিটিও থাকতে হবে। তো সেটাই বলছে যদি কস্টটা যদি একটু কমে তাহলে হচ্ছে ইকোনমিক্যালি এটা অনেক ফিজিবল হয়। তারা হোয়াটসঅ্যাপটা বন্ধ করে আওয়াজ হচ্ছে, আর তো ওরা ক্লাস করে না, দরকার নেই। তো এইটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। এবার সেটাই বলছে, এই যে প্যারালাল এখানটা তো পারপাস রয়েছে, আর এখানটা প্যারালাল প্রসেসিং কাকে বলে এটা দেখি ভালো করে রয়েছে। এই যে এক প্যারালাল প্রসেসিং সিস্টেম ইজ এবল টু পারফর্ম এই যে কনকারেন্ট ডেটা প্রসেসিং টু অ্যাচিভ ফাস্টার এক্সিকিউশন টাইম, মানে এখানে মেন পয়েন্টই হচ্ছে তোমার কাজটা হচ্ছে খুব তাড়াতাড়ি করছে, ফাস্টার এক্সিকিউশন টাইম বলছে। ফর এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল দিচ্ছে, হোয়াইল অ্যান ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যাচ্ছে ALU-তে, দ্য নেক্সট ইনস্ট্রাকশন ক্যান বি রিড ফ্রম মেমোরি, মানে একটা এক্সিকিউশন করতে করতে অন্য আর একটা রিড করতে পারছে, প্যারালালি কাজটা হয়ে যাচ্ছে। দ্য সিস্টেম মে হ্যাভ 2 or more ALUs অ্যান্ড এবার এরকম প্যারালাল করতে চাইলেই আমার যেমন পড়েছিল মাল্টি প্রসেসর আমার যদি বেশি করি, আমাদের পার্সোনাল কম্পিউটারে কি CPU একটাই থাকে, একটাই প্রসেসর, ওই জন্য অনেক স্পিড কম হয়। কিন্তু যেগুলো রিসার্চ লেভেলে বা সায়েন্টিস্টরা যেগুলো ইউজ করে অনেকগুলো প্রসেসর রয়েছে, তখন তোমার ALU যদি বেশি থাকে তাহলে তোমার একটা ALU-তে হবে একটা কাজ হবে একটা ALU-তে, মানে একটা প্রসেসরে এরকমভাবে চলবে। 2 or more ইনস্ট্রাকশন অ্যাট দ্য সেম টাইম, তাহলে একই টাইমে অনেকগুলো হবে তোমার প্রসেসর যদি বাড়িয়ে দাও, এই যে 2 or more প্রসেসর অপারেটিং, ঠিক আছে। ওই জন্য মানে এইটা হচ্ছে আমরা জেনারেলি ইউজ করি না এগুলো, যেহেতু কস্টলি এগুলো, মানে যেখানে সায়েন্টিস্ট লেভেল রিসার্চ লেভেলে এগুলো ইউজ হয়, কস্টলি, ওখানে তো খরচা করাই হয়। এই যে প্যারালাল প্রসেসিং ক্যান বি ভিউড ফ্রম ভেরিয়াস লেভেলস অফ কমপ্লেক্স, আছে এখানটা দরকার নেই। এই যে প্যারালাল আর সিরিয়াল অপারেশনের ইয়েটা কি ডিস্টিংগুইশ করেছে, মানে ডিফারেন্সটা বাই দ্য টাইপ অফ রেজিস্টার ইউজ। এই যে শিফট রেজিস্টার আগের দিন পড়াচ্ছিলাম যে সিরিয়াল অপারেশন হচ্ছিল, সেটাই বলছে যে সিরিয়ালে হচ্ছে 1 bit অ্যাট এ টাইম, কিন্তু যদি আমরা হোয়াইল রেজিস্টার্স উইথ প্যারালাল লোড, যদি আমি প্যারালালি লোড করে দেখলাম কি 4টে রেজিস্টারেই অ্যাট এ টাইম সবকটা বিট ঢুকে যাচ্ছে, মানে 4টে বিট যদি হয় তাহলে আমার 4টে রেজিস্টার দরকার। এবার এরকম মানে একটা যদি সিরিয়াল রেজিস্টার হচ্ছে একটা বিট একটা করে বিট যাচ্ছিল, কিন্তু আমার প্যারালালে কি আমি 4টে রেজিস্টার ইউজ করছিলাম, 3টে 4টে বা 4টে ওপর থেকে ঢুকে যাচ্ছিল প্যারালালি, তাহলে 4টে বিটই অ্যাট এ টাইম ঢুকে গেল 1 0 1 1 এরকম। আর এখানে হচ্ছিল কি 1 0 1 1 শিফট করছিল, এরকম 1টা যেই পাস করছিল তখন আবার 0টা ঢুকছিল, এরকম করে করে, ঠিক আছে। সিরিয়ালে হচ্ছে একটা 1 বিট অ্যাট এ টাইম হচ্ছে, কিন্তু প্যারালালে হচ্ছে মানে 1 সেকেন্ডের মধ্যেই পুরোটা ঢুকে যাচ্ছে ডেটা। এবার তোমাদের রেজিস্টার বাড়াতে হচ্ছে, আর এইখানে দেখো একটা ফ্লিপ ফ্লপই হয়ে যাচ্ছিল 4টে ফ্লিপ ফ্লপ। এই মানে কি বেসিক ডিফারেন্সটা তোমাদের বোঝাতে চাইছে এখানে। এই যে parallel processing at a higher level of complexity can be achieved by having a multiplicity of functional units that perform identical or different operations. হ্যাঁ, মানে যত ডিফারেন্ট, এই যেখানে দেখলে যেমন অ্যাডিশন সাবট্রাকশন এরকম মানে বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে তখন হচ্ছে এটা খুব হেল্পফুল। প্যারালাল প্রসেসিং এস্টাবলিশড বাই ডিস্ট্রিবিউটিং দ্য ডেটা অ্যামং দ্য মাল্টিপল ফাংশনাল ইউনিটস। এই যে
ফর এক্সাম্পল দ্য অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড শিফট অপারেশনস ক্যান বি সেপারেটেড ইনটু 3 ইউনিটস। মানে একটাতে হবে, একটা ইউনিটের কাজ হবে শুধু অ্যারিথমেটিক, আর একটাতে হচ্ছে লজিক্যাল অ্যান্ড অর এগুলো দেখবে চেকিং, আর একটাতে শিফট হবে। এরকম 3টে ইউনিট আমি করে দিলাম। অ্যান্ড দ্য অপারেন্টস ডাইভার্টেড টু ইচ ইউনিট আন্ডার দ্য সুপারভিশন অফ এ কন্ট্রোল ইউনিট। কিন্তু কন্ট্রোল ইউনিটকে তো কন্ট্রোল করতেই হবে, নাহলে পুরো ব্যাপারটা যে কোথায় কি হচ্ছে। এই যে এখানে হচ্ছে একটা পসিবল ওয়ে দেখেছে, এই যেটা এক্সাম্পল দিয়েছে মাল্টিপল ফাংশনাল ইউনিট, 8 ফাংশনাল ইউনিট। এখানে 8টা হচ্ছে আছে, একটা হচ্ছে অ্যাডার সাবট্রাক্টর হচ্ছে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে লজিক্যাল কাজ হচ্ছে, শিফট ইউনিট হচ্ছে, ইনক্রিমেন্ট মানে এক এক করে বাড়ছে, আর এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের আবার চারটে না, হ্যাঁ 3টে অপারেশন দেখিয়েছে। মানে একটা হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট দিয়ে যদি আমি অ্যাড সাবট্রাকশন করি, মাল্টিপ্লিকেশন করি, ডিভাইড। অ্যাড সাবট্রাক্টর একসাথে করেছি কেন? কারণ আমরা দেখেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করলে কি সাবট্রাক্ট মানে অ্যাডারই হয়ে যাচ্ছে, ওই জন্য একসাথে রেখেছি। পরে মাল্টিপ্লিকেশনের লাগছে আলাদা, আর ডিভিশন আর ইনক্রিমেন্ট শিফট। তাহলে 8টা অপারেশন দেখো এখানে করে দিয়েছে প্যারালালি, ঠিক আছে। এইখানটা এরকম আছে, এটাই এবার পরে বলেছে যে কত রকমের হয়। এই যে ইনস্ট্রাকশনগুলো কি করে আমার ফেচ করছে, যে আমি ইনস্ট্রাকশন পাঠাচ্ছি, দ্য সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন রিড ফ্রম মেমোরি constitutes an instruction stream. The operation performed on the data in the processor continues a data stream. আচ্ছা, ডেটাগুলো যখন পাঠাচ্ছে আবার ইনস্ট্রাকশনটাকেও আমাকে রিড করতে হচ্ছে, মানে ফেচ করতে হচ্ছে যে কি করতে চাইছে, অ্যাডিশন কি সাবট্রাকশন, সেটার জন্য হচ্ছে দেখো 4 রকম ভাবে হয়। এই যে ফ্লিন্টস ক্লাসিফিকেশন ডিভাইডস কম্পিউটার ইনটু 4 মেজর গ্রুপস। একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম, সিঙ্গেল ডেটা স্ট্রিম, মানে SISD, একটা করে ইনস্ট্রাকশন যাবে, একটা করে ডেটা স্ট্রিম যাচ্ছে। সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম, মাল্টিপল ডেটা, অনেকগুলো ডেটা যাবে, SIMD। আর এটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম, এগুলোই আবার বলেছে সিঙ্গেল ডেটা, আবার মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম, মাল্টিপল ডেটা। এই যে ফার্স্ট এটা হচ্ছে SISD। SISD রিপ্রেজেন্ট দ্য অর্গানাইজেশন অফ এ সিঙ্গেল কম্পিউটার কন্টেনিং এ কন্ট্রোল ইউনিট। একটা কন্ট্রোল ইউনিট থাকছে, একটা প্রসেসর ইউনিট থাকছে, অ্যান্ড এ মেমোরি ইউনিট, কারণ সবই একটা করেই তো, সিঙ্গেল ডেটা স্ট্রিম, সিঙ্গেল ইনস্ট্রাকশন। Instructions are executed sequentially and the system may or may not have internal parallel processing capability. SISD তে আমার parallel processing থাকছে না। Parallel processing in this case may be achieved by means of multiple functional units or by pipeline processing. পাইপলাইন করলে তবে, এটা এখনো পাইপলাইনে ঢোকেনি, পরে আসছে। এখন তোমাদের বলছে যে প্যারালাল প্রসেসিং, এর পরেই দেখো আছে পাইপলাইন, পাইপলাইনিং করে আমাকে করতে হবে, সেটা পরে। আগে এগুলো জেনে নাও, আস্তে আস্তে এগোতে হবে, নাহলে সব ভুলিয়ে যাবে। এই যে পাইপলাইন প্রসেসিং, ভেক্টর, অ্যারে, এগুলো সব জানতে হবে। এই যে তাহলে SISD সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা স্ট্রিমে হচ্ছে আমার একটাই থাকছে, একটাই প্রসেসর, একটাই মেমোরি, আর একটাই কন্ট্রোল ইউনিট থাকছে, ঠিক আছে। আর প্যারালাল প্রসেসিং যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, পাইপলাইন প্রসেসিং করতে হবে, ঠিক আছে। আর SIMD তে দেখো, SIMD তে কি থাকছে, এবার একটা কন্ট্রোল ইউনিট থাকছে, এই সুপার আন্ডার দ্য সুপারভিশন অফ এ কমন কন্ট্রোল, কিন্তু হচ্ছে মাল্টিপল ডেটা স্ট্রিম। কারণ তাহলে সেটা কি করে হবে, SIMD রিপ্রেজেন্টস অ্যান অর্গানাইজেশন দ্যাট ইনক্লুডস মেনি প্রসেসিং ইউনিটস আন্ডার দ্য সুপারভিশন, মানে অনেকগুলো প্রসেসর আমি রেখে দিচ্ছি একটা কন্ট্রোল ইউনিটের আন্ডারে। All processor receive the same instruction from the control unit but operate on different items of data. এই যে এই ডিফারেন্সগুলো তোমাদের মানে বুঝতে হবে ঠিক করে, যে অনেকগুলো প্রসেসর লাগালাম, প্রসেসর লাগিয়ে এবার কি করছে, প্রসেসরগুলো হচ্ছে একটাই, মানে সিঙ্গেল ইনস্ট্রাকশনে, যে মানে কন্ট্রোল ইউনিট কিন্তু একটা, এবার কন্ট্রোল ইউনিট থেকে যে ইনস্ট্রাকশনটা পাচ্ছে সেই অনুযায়ী করছে কি, এবার অনেকগুলো ডেটা স্ট্রিমের উপর কাজ করতে পারছে, ডিফারেন্ট আইটেমস অফ ডেটা। The shared memory unit must contain multiple modules so that it can communicate with all the processors simultaneously. তাহলে কি হচ্ছে, মেমোরিটাকে আমাকে শেয়ার করতে হচ্ছে তখন, আর প্রত্যেকটা হচ্ছে অনেকগুলো মডিউল আমাকে রাখতে হচ্ছে, মাল্টিপল মডিউল, সো দ্যাট ইট ক্যান কমিউনিকেট, যাতে এটা হচ্ছে কমিউনিকেট করতে পারছে সব প্রসেসরের সাথে উইথ, কারণ কন্ট্রোল ইউনিটকে তো প্রত্যেকের সাথে করতে হবে কমিউনিকেশন,
এবার MISD স্ট্রাকচার ইজ অনলি অফ থিওরিটিক্যাল ইন্টারেস্ট সিন্স নো প্র্যাকটিক্যাল সিস্টেম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ইউজিং দিস অর্গানাইজেশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট বলছে, এখনো হয়নি, মানে প্র্যাকটিক্যাল কিছু হয়নি। MIMD অর্গানাইজেশন রেফার্স টু এ কম্পিউটার সিস্টেম ক্যাপাবল অফ প্রসেসিং সেভারেল প্রোগ্রামস অ্যাট দ্য সেম টাইম। MIMD অর্গানাইজেশনে কি বলছে যে একটা কম্পিউটার সিস্টেমে প্রসেসিং মানে সেভারেল প্রোগ্রাম অ্যাট এ টাইম হবে, কিন্তু এবার মোস্ট এই যে মাল্টি প্রসেসর বললাম না যে অনেকগুলো প্রসেসর যেখানে হয় সেই মাল্টি প্রসেসর অ্যান্ড মাল্টি কম্পিউটার সিস্টেম ক্যান বি ক্লাসিফাইড ইনটু তাহলে SIMD কোনগুলোকে বলছি, যেগুলো যেখানে হচ্ছে মাল্টি প্রসেসিং হচ্ছে, কারণ আমার প্রসেসর অনেকগুলো থাকছে, কিন্তু কন্ট্রোল ইউনিট প্রত্যেকটা ডিফারেন্সটা বুঝতে হবে। আরে দেখো তারপর হচ্ছে মাল্টিপল, এইগুলো দেখো MIMD এই যে ফ্লিন্স, মানে আমরা অ্যাকচুয়ালি তাহলে ইউজ করছি কি SISD-টায়, সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা স্ট্রিম, কারণ আমাদের তো একটা একটা করেই থাকে প্রসেসর একটা এবার এটা হচ্ছে মাল্টি প্রসেসরের ক্ষেত্রে আমার সিঙ্গেল ইনস্ট্রাকশন আর মাল্টিপল ডেটা স্ট্রিম হচ্ছে, আর মাল্টিপল ইনস্ট্রাকশন আবার সিঙ্গেল ডেটা স্ট্রিম, এটা দেখো। আর MISD-টা লেখে নি এখানটা পাশে, দেখো MIMD লিখেছে, এই যে MIMD-টাই বলছে এই যে মাল্টিপল ইনস্ট্রাকশন আর মাল্টিপল এটা, আর SIMD-টা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। ঠিক আছে, গুলিয়ে ফেলো না MISD, তাহলে MISD বলছে কোনো নেই, থিওরিটিক্যাল নো প্র্যাকটিক্যাল সিস্টেম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। ঠিক আছে, আর এইটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন আর মাল্টিপল ডেটা স্ট্রিম, এটা হচ্ছে MIMD-টা বলছে মাল্টি প্রসেসরকে, তাহলে এখানে এই একটার মধ্যেই সব বলে দিয়েছে। তাহলে আমরা মেনলি ইউজ করছি SISD-টা। SIMD-টায় বলছে একটাই কন্ট্রোল ইউনিটের আন্ডারে হচ্ছে অনেকগুলো প্রসেসিং ইউনিট থাকছে, আর MISD-তে হচ্ছে কি থাকছে বলছে জাস্ট থিওরিটিক্যাল, এটা একটা থট যে মাল্টিপল ইনস্ট্রাকশন আর সিঙ্গেল ডেটা স্ট্রিম, এটা হচ্ছে কোনো প্র্যাকটিক্যালি কোনো কনস্ট্রাকশন নেই। আর MIMD-টা বলছে মাল্টি প্রসেসর আর মাল্টি কম্পিউটার সিস্টেমটা MIMD-র আন্ডারে পড়ছে, যে অ্যাট এ টাইমে হচ্ছে সেভারেল প্রোগ্রাম হচ্ছে আমার প্রসেস করতে পারছে, এই যে মাল্টিপল ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে মাল্টি প্রসেসর, আমরা তার মানে ইউজ করছি এইটা SISD। ফ্লিন্স ক্লাসিফিকেশন ডিপেন্ডস অন দ্য ডিস্টিংশন, দেখো এটা হচ্ছে এবার SISD-র ক্ষেত্রেই আমরা পড়বো। আচ্ছা এখানটা কি বলে দিয়েছে দেখে নিই, অপারেশন আছে ফ্লিন্স, এই যে ওয়ান টাইপ অফ প্যারালাল প্রসেসিং দ্যাট ডাজ নট ফিট ফ্লিন্স ক্লাসিফিকেশন ইজ পাইপলাইনিং। এই যে ফ্লিন্সই সব কিছু করেছে, ওর আন্ডারেই ওইটা হয়েছে। দ্য অনলি টু ক্যাটাগরিজ ইউজড ফ্রম দিস ক্লাসিফিকেশন আর SIMD চ্যাপ্টার 13-এ আছে, তোমাদের মনে নেই মাল্টিপল ইনস্ট্রাকশন, অত কিছু জানার দরকার নেই, ওটা তো আরও কমপ্লেক্স। মাল্টিপল ইনস্ট্রাকশন আর মাল্টিপল 13 নম্বরে বলছে 13 চ্যাপ্টারে ওই যে মাল্টি প্রসেসর যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 13 ওইখানে, ওটা তো নেই তোমাদের সিলেবাসে, কমপ্লেক্স ব্যাপারটা থাকছে চ্যাপ্টার 13-এ বলেছে। আর এইটা বলছে এইখানেই আছে চ্যাপ্টার 9-এর, এই যে পাইপলাইন প্রসেসিং, ভেক্টর প্রসেসিং। এই যে পাইপলাইন প্রসেসিংটা কি আগে, ইমপ্লিমেন্টেশন টেকনিক হোয়ার অ্যারিথমেটিক্স, আচ্ছা এই যে ওভারল্যাপ, আচ্ছা এইখানে আমি পড়ি, এখানে বলে একটা একটা লাইন বলেছে যে পাইপলাইন প্রসেসিংটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন টেকনিক হোয়ার অ্যারিথমেটিক সাব এটা কি সাব, আমি আমার দাগ দিয়ে দিলাম, হ্যাঁ সাব অপারেশনস অফ দ্য or the phases of a computer instruction cycle overlap in execution. আর ভেক্টর প্রসেসিং এ ডিলস উইথ কম্পিউটেশনস ইনভলভিং লার্জ ভেক্টরস অ্যান্ড ম্যাট্রিক্স। ভেক্টর ম্যাট্রিক্স তো করেছো, সেটা পারবে। আর অ্যারে প্রসেসর তো লার্জ অ্যারে অফ ডেটার ওপর, অ্যারেটাও তোমরা কাকে বলে দেখেছো, যে পরপর সিকোয়েন্স করে থাকছে ডেটাগুলো, যখন এটা হচ্ছে অ্যারে। আর ম্যাট্রিক্সটা তো অঙ্কে করেছে, অ্যারে এরকম করে থাকে পরপর সেম টাইপের ডেটা টাইপ থাকবে, ক্যারেক্টার হলে ক্যারেক্টার, ইন্টিজার হলে ইন্টিজার, সেটা পরে হচ্ছে, আগে হচ্ছে পাইপলাইন। ঠিক আছে, একটু একটু করে জানবে জিনিসগুলো। এই যে পাইপলাইন, এইখানটা পড়তে হবে, ছবিটা তো এক্সাম্পল অফ পাইপলাইন প্রসেসিং, এই যে এইটা, দাঁড়াও
দাঁড়াও, প্যারালাল প্রসেসিংটা তাহলে আগে বলি। এই যে সরি, পাইপলাইনিংটা, পাইপলাইনিং ইজ এ টেকনিক অফ ডিকম্পোজিশন a sequential process into sub operations with each sub process being executed in a special dedicated segment that operates concurrently with all the segments with all other segments। তাহলে এখানে হচ্ছে পাইপলাইন তো প্যারালাল প্রসেসিং এর মতোই একই, যে a pipeline can be visualized as a collection of processing segments through which binary information flow. Each segment performs partial processing dictated by the way the task is partitioned। এইখানটা, এই যে এইখানটা ভালো বলেছে, এই যে the name pipeline implies a flow of information analogous to an industrial assembly line. It is characteristics of that several computations can be in progress in distinct segments at the same time। ওই প্যারালাল প্রসেসিং এর মতোই, অ্যাট এ টাইম হচ্ছে আমার অনেকগুলো কাজ হচ্ছে। দ্য ওভারল্যাপিং অফ এ কম্পিউটেশন ইজ মেড পসিবল বাই অ্যাসোসিয়েটিং এ রেজিস্টার উইথ ইচ সেগমেন্ট ইন দ্য পাইপলাইন, যাতে ওভারল্যাপ না হয়। ঠিক আছে, দ্য রেজিস্টার্স প্রোভাইড আইসোলেশন বিটুইন ইচ সেগমেন্ট সো দ্যাট ইচ ক্যান অপারেট অন ডিস্টিংক্ট ডেটা সাইমালটেনিয়াসলি। তাহলে একসাথে যে মানে আলাদা আলাদা ডেটার উপর যাতে কাজ করতে পারে তার জন্য বলছে আলাদা সেগমেন্ট করতে। এই যে এক্সাম্পলটা দিলে বুঝবে, এইখানটা বুঝতে পারবে না, এক্সাম্পলটা দিই। এই যে এক্সাম্পলে কি বলছে দেখো, কম্বাইন্ড করেছে মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাড অপারেশন উইথ এ স্ট্রিম অফ নাম্বার। এখানে মাল্টিপ্লাই কি করেছে, যে আই ইকুয়াল টু আই এর ভ্যালু 1 2 3 করে 7 করেছে। এআই এবার ফার্স্টে হচ্ছে গুণ করছে, আবার প্লাসও করছে, মানে অ্যাডিশনও হচ্ছে, মাল্টিপ্লিকেশনও হচ্ছে। ইচ সাব অপারেশন, এবার এখানে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো কীরকম থাকবে। ইচ সাব অপারেশন ইজ টু বি ইমপ্লিমেন্টেড ইন এ সেগমেন্ট উইথিন এ পাইপলাইন। Each segment has 1 or 2 registers and a combinational circuit। এই যে এখানটায় বলেছে দেখো, R1 এর মধ্যে আমি আইটা রাখছি, মানে আই এর ভ্যালু 1 হলে যেটা হবে সেটা, আবার 2 হলে আবার আলাদা হবে। R1 এর রেজিস্টার 1 এর মধ্যে থাকছে এ, রেজিস্টার 2 এর মধ্যে থাকছে বি, তাহলে ইনপুট এ অ্যান্ড বি। R3 এর মধ্যে আমি কি করব, R1 ইন্টু R2 করব, গুণ আগে করব, করে সেটা R4 এর মধ্যে আমি সি রাখতে হবে, করে হচ্ছে আমার দেখতে ইয়ে লাগছে কিন্তু এটা, এই যে R5 এর মধ্যে রেজিস্টার 5 এর মধ্যে দুটো যোগ করে আমি রাখছি প্রোডাক্ট, এই যে সি করছি টু প্রোডাক্ট। ঠিক আছে, মানে ফার্স্টে হচ্ছে আমি এটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে করে নিলাম, এটা একটা রেজিস্টারে রাখছি, তারপর হচ্ছে সিটাকে আমি জাস্ট যোগ করছি। হ্যাঁ, এটা একটা সিম্পল দিয়েছে যাতে সুবিধা হয় এক্সাম্পলটা দ্বারা। কিন্তু দেখো করতে গেলে এইটুকুনি জিনিসটা মনে হচ্ছে আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে, কিন্তু করতে দেখো এর মধ্যে দেখো R1 রেজিস্টারের মধ্যে ঢুকিয়েছে আমার এক্সাম্পলটা, যে R1 এর মধ্যে আবার ঢুকে যাচ্ছে, R2 এর মধ্যে আমাকে ইনস্ট্রাকশনটা কম লাগাচ্ছে তো, মাত্র এই কটাতেই হয়ে যাচ্ছে। আবার R2 এর মধ্যে বিটাকে আমি ঢোকাচ্ছি, ইনপুট করে আমি সেটাকে মাল্টিপ্লায়ারে নিয়ে গেছি, একটা মাল্টিপ্লায়ার লাগছে, সেই মাল্টিপ্লায়ার থেকে যেটা মাল্টিপ্লিকেশনটা রয়েছে, গুণফলটা বেরোচ্ছে, সেটা আমি R3 এর মধ্যে রাখছি রেজিস্টার করে। R4 এর মধ্যে আবার কি রাখছি, সিটাকে আমার রাখতে হবে, সি 3টে তাহলে আমার নাম্বার, সেই গুণফল এইটা হচ্ছে R4, তাহলে R4 রেজিস্টারের সাথে R3 রেজিস্টারের এবার দুটো যোগ হবে, করে R5টা হচ্ছে আমার আউটপুট। দেখো কতগুলো সেগমেন্টে আমাকে করতে হচ্ছে, দেখো ক্লক পালস এই যে বলছে, আমাদের এমনি করতে গেলে, কিন্তু মেশিনকে করতে গেলে দেখো কত ঝামেলা। এই যে এইখানটা বলেছে, এই দেখো এই যে R5 আর রেজিস্টার দ্যাট রিসিভ নিউ ডেটা উইথ এভরি ক্লক পালস, মানে প্রত্যেকটা ওকে তো বিটগুলোকে স্টোর করতে হচ্ছে, উইথ এভরি ক্লক পালস হচ্ছে কাজ করছে দ্য মাল্টিপ্লায়ার অ্যান্ড দ্য অ্যাডার হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। এখানটা তো কম্বিনেশনাল সার্কিট আগেই করেছো। আর দ্য সাব অপারেশনস পারফর্মড ইন ইচ সেগমেন্ট অফ দ্য পাইপলাইন। এই দেখো ক্লক পালস, ফার্স্ট ক্লক পালসে আমার কি হচ্ছে দেখো, সেগমেন্ট 1 এর মধ্যে আমার কি ঢুকছে, এ আর বি,
এ আর বি ইনপুটটা আমার R1 আর R2 রেজিস্টারে ঢুকছে, এইখানটা বলতে হবে এই যে পাইপ লাইনে। তারপর দেখো R3 R4 R5 এগুলোতে কিছু নেই। আবার যে নেক্সট ক্লক পালসটা আমার হচ্ছে, তখন আমার কি হচ্ছে A2 B2, মানে ওটা একটা করে তো ইনক্রিমেন্ট হয়েছে I এর ভ্যালু, A2 B2 ঢুকছে, A2 B2 যে ঢুকে যাচ্ছে, কিন্তু A1 আর B1 এর গুণফলটা আমার হচ্ছে। আবার R4 এর মধ্যে কি ঢুকছে C1 করে, এইটা কিন্তু আমি এখনো পাইনি। নেক্সট ক্লক পালস দেখো এখানে মানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে, ছোট্ট একটা এক্সাম্পল। নেক্সট থার্ড ক্লক পালসে আমার 3 নাম্বার ভ্যালুটা কিন্তু ঢুকে যাচ্ছে, তখন হচ্ছে আমার আবার গুণফলটা হচ্ছে A2 B2 এর মধ্যে, আর এখানে আবার C2 চলে আসছে করে আগের যে লেভেলের দেখো A1 B1 প্লাস C1, মানে আগেরটা, মানে এরকম করে 7 অবধি চলবে, মানে এতগুলো I1 থেকে 7 অবধি মানে ইনক্রিমেন্ট করতে করতে তাহলে এতগুলো আমার ক্লক পালসে আমার কাজটা হবে। আমাদের পরপর পরপর চলে আসছে মনে হচ্ছে কি ইজি, কিন্তু এই জিনিসটা এখানে যে সিনক্রোনাইজড করতে যে পার ক্লক পালসে কি করে কাজটা হচ্ছে সেটা দেখো এখানে পুরো বুঝিয়েছে। আবার A3 B3 ঢুকে পড়ার পর আবার A4 B4 ঢুকে যাচ্ছে, তখন আবার A2 B2 গুণ হচ্ছে, এরকম করে করে হচ্ছে। আবার দেখো A7 B7 যেই হচ্ছে লাস্টে দেখো 8 ক্লক পালসগুলোতে আবার কোনো কাজ হচ্ছে না, কিন্তু এইগুলো আগেরগুলো শেষ করতে হবে তো অপারেশনগুলো। এইখানটাই আবার এখানে বলে দিতে হচ্ছে সেকেন্ড ক্লক পালস ট্রান্সফার্স দ্য প্রোডাক্ট অফ R1 আর R2 ইন্টু R4 অ্যান্ড C। এখানে এত সুন্দর এক্সাম্পল দিয়েছে, এমনি বুঝতে পারবে তোমরা, খুব একটা অসুবিধা হবে না। আবার সেটা আবার বলেও দিয়েছে যে কি কাজটা হচ্ছে সেটাও বলে দিয়েছে। এটা তো একদমই বুঝতে পারছো, জাস্ট একটা মাল্টিপ্লিকেশন করে তার সাথে আবার যোগ হয়ে যাচ্ছে। এবার প্রত্যেকটা এই যে এই দেখো, it takes 3 clock pulse to fill up the pipe and retrieve the first output from R5। তাহলে প্রথম আউটপুটটা পেতে আমার কটা লাগছে, 3টে দেখো ক্লক পালস রয়েছে, কারণ এতগুলো অপারেশন হচ্ছে তো, সেগমেন্ট 1 সেগমেন্ট 2 তারপরে সেগমেন্ট 3, তো 3টে ক্লক পালসে হয়ে যাচ্ছে। ফ্রম দেয়ার অন ইচ ক্লক প্রডিউসেস এ নিউ আউটপুট। প্রত্যেকটা ক্লক পালস থেকে তারপর থেকে হচ্ছে আউটপুট পাচ্ছি। ফার্স্ট দুটো ক্লক পালসে আমি কোনো আউটপুট পাচ্ছি না, কারণ আমার টাইমটা লাগছে। কিন্তু এই যে পাইপলাইন, এই যে আমার সেগমেন্টে না হলে, আমার যদি একটাতেই হতো তখন আমার আরও বেশি টাইম লাগতো। এখানে কিন্তু আমি পাইপলাইন ইউজ করে আমার একটু টাইমটা কম লাগছে। দেখো 3 clock pulse, হ্যাঁ, and retrieve the first output from R5. From there on each clock produces a new output and moves the data one step down the pipeline. This happens as long as new input data flow. যতক্ষণ নিউ ইনপুট হচ্ছে 7 I equal to 7 অবধি, when no more input data are available, the clock must continue until the last output emerges out of the pipe. তার মানে দেখো আর্কিটেকচারে মানে পুরো দেখাচ্ছে। তোমরা তো যেমন প্রোগ্রামিং করছো C++ এ, জাস্ট প্রোগ্রামটা লিখছো, আমরা রান করছি, কিন্তু রান করার সময় যে ডেটাগুলো কি করে আমার ইনক্রিমেন্ট, মনে করো একটা অ্যারে পাঠাচ্ছ বা একটা ওই যে তুমি 1 থেকে 10 অবধি পাঠালে সেখান থেকে অড ইভেন বার করতে চাইছো, বা এটা যেমন ক্যালকুলেশন একটা এসেছে মাল্টিপ্লিকেশন আর প্লাস একটা, জাস্ট মানে সেটা যে কি করে হচ্ছে আর্কিটেকচার, সেই জিনিসটাই হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে। মানে এই আর্কিটেকচার থেকে তুমি জানতে পারবে যে মেমোরিতে মানে কি করে আমার হচ্ছে কাজটা। ফার্স্টে আমরা তোমাদের ডিজিটালগুলো পড়িয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম করে আমাদের আউটপুটটা আমরা কি করে পাচ্ছি। মানে একটা সাবজেক্ট, একটা টপিক এক একটা টপিকের সাথে তোমার দেখছো তো রিলেটেড। তোমরা যেমন প্রোগ্রামিংটা শুধু প্রোগ্রাম করলেই হবে না, আর্কিটেকচারটাও জানতে হবে। এরপর দেখবে অপারেটিং সিস্টেম, ওই যে বলছিলাম মাল্টি প্রসেসিং, অপারেটিং সিস্টেম, ওগুলো জানতে হবে। প্রত্যেকটা জিনিস হচ্ছে, তারপর হচ্ছে পুরো টোটাল সিস্টেমটা হয় যে তোমার ওখানে প্রসেস শিডিউলিং পড়বে, দেখবে অনেক কিছু আছে। তারপরে নেটওয়ার্কিং, যেটা আগের দিন বলছিলাম, সিনক্রোনাস ডেটা, অ্যাসিনক্রোনাস, এই যে ট্রান্সমিশন, মানে প্রত্যেকটা একে অপরের সাথে মানে তোমাকে জানতে হবে। সবকটা তুমি তো একবারই বুঝবে না, তোমরা সবে উঠেছো, এখন নতুন ভর্তি হয়েছো, আস্তে আস্তে যত জানবে তত জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে যে প্রত্যেকটা কাজ কি করে হচ্ছে। ছোট ছোট এক্সাম্পল ওই জন্য পড়তে হবে। এটা তো ম্যানোর বইতে ভালোই আছে, আরও কয়েকটা আছে, ওই বইগুলো তো আমরা তো সেদিন গেলাম, দেখলাম লাইব্রেরিতে কত বই, তোমরা তো যেতেও পারছো না, নিতেও পারছো না। নিয়ে আসলাম সেসব, একটু যত বেশি বই পড়বে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে পাইপলাইনিং এক্সাম্পলটা পড়ে দেখো, প্রথমে এইখানটা পড়ে অতটা মানে বোঝা যাচ্ছিল না, মানে বোঝা তো যাচ্ছে সিকুয়েন্সিয়াল প্রসেস, প্যারালাল প্রসেসিং, এই ব্যাপারটা হচ্ছে, কিন্তু এই এক্সাম্পলটা পড়ার পর তোমাদের কনসেপ্টটা মানে পুরো বুঝতে পারছো যে কী করে কাজটা হচ্ছে আমার পাইপলাইনে। দেখো স্পেস টাইম ডায়াগ্রাম, এই যে ক্লক পালস অনুযায়ী কী করে হচ্ছে, দেখো S1 ইনপুট যাচ্ছে, 4 সেগমেন্ট পাইপলাইন, মানে এটা হচ্ছে সেগমেন্ট, এখানে যেমন 3 সেগমেন্ট করেছি, এখানে হচ্ছে 4 সেগমেন্ট।
S1 থেকে দেখো R1 রেজিস্টার, প্রত্যেকটা ক্লক পালসে আমার যাচ্ছে কি করে, S2 থেকে এই যে স্পেস টাইম ডায়াগ্রাম, ওটা তো তোমরা ইয়েতে পড়ো, কাউন্টারে এগুলো লাগবে। সেগমেন্টে দেখো সেগমেন্টটা কি করে আমার ক্লক সাইকেল হচ্ছে, T1 T2 T1 প্রত্যেকটাতে কিরকম করে হচ্ছে, এটা স্পিড আপ, এত কিছু আবার জানতাম। এটা আবার ক্যালকুলেশনটা দেখছি অ্যারিথমেটিক মাল্টিপল ফাংশনাল ইউনিটস ইন প্যারালাল, পাইপলাইনিংটাই আসবে যে না, স্পিড আপটা জানতে হবে। অ্যারিথমেটিক পাইপলাইনে দেখো, দাঁড়াও দেখি আর কি কি আছে, 12টা বেজে গেল, তোমাদের আর একটা ইয়ে করতে হবে। এই যে সেগমেন্ট 1 সেগমেন্ট 2, এটা হচ্ছে অ্যারিথমেটিকে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন আর ইয়ে, মানে আমি সেগমেন্টে ভাগ করে নিচ্ছি, করে আমার একটার পর একটা কাজগুলো হচ্ছে কি করে পাইপলাইন করে রাখছি। ইনস্ট্রাকশন পাইপলাইন, দেখো ইনস্ট্রাকশন 4 সেগমেন্ট ইনস্ট্রাকশন পাইপলাইন। আচ্ছা 12টা বাজলে আবার একটা অ্যাটেন্ডেন্স দিতে হবে। দেখো টাইমিং অফ ইনস্ট্রাকশন পাইপলাইন করে দিচ্ছি প্রত্যেকটা। এই যে RISC অনেক রকম পাইপলাইন আছে। আগের বছরের কোশ্চেনটা একবার, ভেক্টর প্রসেসিং, ভেক্টর অপারেশন, এই যে এইখানটা হচ্ছে মেমোরি ইন্টারনাল, তারপর হচ্ছে অ্যারে প্রসেসর, অনেক বড়। ও তারপর শেষ হয়ে গেছে অ্যারে প্রসেসর। বলো আমাদের, হ্যাঁ আমাদের এই পার্সোনাল কম্পিউটারে, পার্সোনাল কম্পিউটারে, হ্যাঁ পার্সোনাল কম্পিউটার সবই তো একটাই থাকে, একটাই তো প্রসেসর। সিপিইউ এর মধ্যে তো ALU আর ইয়ে কি বলে তোমার অ্যারিথমেটিক ALU আর কন্ট্রোল ইউনিট, একটা করেই তো থাকে। একটা টিভি সার্ভিসের জন্য আসছে এই অবধি রাখো। এই যে দেখো না লাস্টে দিয়েছে যে সুপার কম্পিউটারস, মানে ওইগুলো বেশি, এই যেগুলোই কস্টলি বা ইয়ে সেগুলোই তোমার ওই রিসার্চ লেভেলে বা সায়েন্টিস্ট এরা ইউজ করছে, মানে আমাদের তো পার্সোনালি আর কতখানি লাগে, আমাদের সবই ছোটো, আমরা ল্যান দিয়ে কানেক্ট করে নিলাম এইগুলো, সে অফিসে তো কানেকশানটাই দরকারই নেই, আমাদের তো প্রসেসিং অত প্রসেসর এইসব লাগে না। এবার সুপার আমরা তো ইউজ করি এমনি কম্পিউটারগুলো, পার্সোনাল কম্পিউটার মিনি, ওই যে ওখানটা পড়েছিল যে কত রকম কম্পিউটার হয়, সেখানে সুপার কম্পিউটার মানে যেগুলো সেগুলো তো অনেক বড় ওর জন্য হয়, দেখবে যেগুলো নাসা ফাসা যেগুলো দেখায় টিভিতে বা ইয়েতে নেটে দেখবে, সেগুলো তো কম্পিউটারগুলো অন্যরকম, দেখতেই অন্যরকম, ওখানে প্রসেসর মাল্টি প্রসেসর সবই ইউজ করে বিভিন্ন, বা ইন্ডিয়ারও যেটা আছে এখানে, এটা তো আর বাড়ির মতো কম্পিউটারগুলো হয় না, এগুলো তো পার্সোনাল ইউজের জন্য সেইটা। এইটা যেন কোনটা দেখছিলাম, ওটা আগের চ্যাপ্টারে চলে গেলাম, 8 নম্বর 5, আগের ওই কোশ্চেনটা কি এসেছিল, দাঁড়াও তো তুমি ওই ইয়ের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তো 12টা, এই যে অ্যাটেন্ডেন্সটা এইখানে অ্যাটেন্ডেন্স, সুভাষিসের কোথায় গলায় শোনা যাচ্ছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।
দাঁড়াও আরেকটা কোশ্চেনটা নিয়ে আসি। দাঁড়াও দেখি তো, আগের বছরে যেটা কোশ্চেন এসেছিল পাইপলাইনিং, আগের দিন মনে হয় দেখিয়েছিলাম তোমাদের। হ্যাঁ, এইটা এসেছিল, এই যে উইথ সুইটেবল এক্সাম্পল এক্সপ্লেন পাইপলাইনিং, মাত্র 2 নাম্বার এসেছে। নাম্বার কম দেয়, বেশি লিখতে হবে, স্পিডটা বেশি থাকতে হবে। পাইপলাইনিং কাকে বলে এখানে আমরা এক্সাম্পলটা দিয়ে বলতে হবে। ফাইন্ড আউট দ্য স্পিড আছে, স্পিড আপ ফ্যাক্টর মানে স্পিড আপটা পড়তে হবে, বললাম তো। এই যে স্পিড আপ, এইটা বার করতে হবে। এই দেখো কনসিডারেশনের সব অপারেশনটা কি করে হচ্ছে দেখো, এই যে any operation that can be decomposed into a sequence of sub operation of about the same complexity can be implemented by a pipeline processor. The technique is efficient for those applications that need to repeat the same task many times with different set of data. ঠিক আছে, তাহলে তখন হচ্ছে আমার এটা এফিসিয়েন্ট হবে। সেই যখন হচ্ছে আমার কি কোন অ্যাপ্লিকেশনে যখন হচ্ছে রিপিট করছে একই কাজ অনেকবার রিপিট করছে কিন্তু আলাদা আলাদা সেট অফ ডেটার ওপর। ঠিক আছে, মানে এখানে যেমন দেখো 7টা ডেটা পাঠাচ্ছিলাম, i = 1 2 3 4 5, 7টা ডেটার ওপর, কিন্তু ওই মাল্টিপ্লিকেশনই হচ্ছিল আর অ্যাডিশনই হচ্ছিল। ঠিক আছে, করে আমি 3টে সেগমেন্টে। তাহলে আমার কখন হেল্পফুল হবে, যখন হচ্ছে সেম অপারেশন অনেকগুলো ডিফারেন্ট সেট অফ ডেটার ওপর। এবার এইটা বলেছে জেনারেলি হচ্ছে 4 সেগমেন্ট ডেটা, এটা হচ্ছে 4 সেগমেন্ট পাইপলাইন। এই যে এটা হচ্ছে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4। এবার সেই যে প্রতিটা সেগমেন্টের আউটপুট দেখো, এই যে রেজিস্টার 1-এ যাচ্ছে, তারপর রেজিস্টার 2, রেজিস্টার 3, রেজিস্টার 4। যেমন আগের এক্সাম্পলটা দেখলে না, যে তিনটে সেগমেন্ট করেছিলাম, করে হচ্ছে একটা যাচ্ছিল এই যে R1 R2 তো ইনপুট হচ্ছিল, করে সেটা মনে করো গুণফলটা যাচ্ছিল আমার কি R3-তে, করে R4-এও আমি ইনপুট নিচ্ছিলাম, করে এটা হচ্ছে আমার R5 থেকে আমি আউটপুটটা পাচ্ছিলাম। তার মানে প্রত্যেকটা সেগমেন্ট থেকে একটা করে রেজিস্টারে যাচ্ছে দেখো। আর ক্লক পালসগুলো আমি দিয়ে রেখেছি রেজিস্টারে, যে প্রত্যেকটা ক্লক পালসে আমার ইনপুটগুলো যাবে। ইনপুটটা দেখো প্রথমে যাচ্ছে S1-এ, এই যে দ্য জেনারেল স্ট্রাকচারও আছে, দ্য অপারেন্টস পাস থ্রু অল 4 সেগমেন্টস ইন এ ফিক্সড সিকোয়েন্স। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে দিয়ে যাচ্ছে অপারেন্টগুলো। অপারেন্ট মানে কি, যেটা ইনপুট আমি পাঠাচ্ছি ডেটাটা। আগেরটায় দেখলে কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী, যে ক্লক পালস অনুযায়ী যাচ্ছে। দ্য অপারেন্টস পাস থ্রু অল 4 সেগমেন্টস, হ্যাঁ, ইচ সেগমেন্ট কনসিস্ট অফ এ কম্বিনেশনাল সার্কিট। যে কম্বিনেশনাল সার্কিট এইগুলোকে বলছে। যেমন এখানে ছিল কি, একটা অ্যাডার ছিল, একটা মাল্টিপ্লায়ার ছিল, তেমনি এখানেও থাকবে। যদি তোমার ডিভিশন হয় তাহলে ডিভিশন লাগাবে, সাবট্রাক্টর, অ্যাডার এগুলো তো লাগাচ্ছ, মাল্টিপ্লায়ার এইগুলো সব, তাহলে ওগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট থাকবে। ঠিক আছে, আর বলছে কি দ্যাট পারফর্মস এ সাব অপারেশন ওভার দ্য ডেটা স্ট্রিম ফ্লোয়িং থ্রু দ্য পাইপ। সাব অপারেশনটা করছে কি, পাইপ মানে কি, ওই যে বলছিলাম না বাসের মতো, মানে লাইন আর কি, পাইপ, সেটাকেই বলছে পাইপ লাইনিং। এই যে কানেকশনটা করেছে সেই। এবার সাব অপারেশনগুলো হচ্ছে মাঝখানে যে অপারেশনগুলোর কাজটা হচ্ছে, মানে ইনপুটটা নিয়ে যোগটা করলো, যোগের মানে একটা সরল, মানে একটা সিম্পলিফিকেশন দিয়েছে। এখানে তো জাস্ট 3টে, আরো বড় যদি হয় কোনো পরপর কাজ আমি করে গেছি, তো সেগুলো তো চলবে। মাঝখানে হচ্ছে পাইপ দিয়ে সেগুলো হচ্ছে কি বলছে, একটার আউটপুট আর একটা ইয়েতে যাবে প্রত্যেকটা সেগমেন্টে, এইগুলোই বলেছে। আচ্ছা, দ্য সেগমেন্টস আর সেপারেটেড বাই রেজিস্টার্স। আর প্রত্যেকটা হচ্ছে সেগমেন্ট কি করছে, সেপারেট হচ্ছে কি দিয়ে, রেজিস্টার দিয়ে। কারণ একটা সেগমেন্ট থেকে তো আরেকটা সেগমেন্টে যেতে গেলে আগে তো রেজিস্টারে মানে যেতে হবে নাম্বারটা, দ্যাট হোল্ড দ্য ইন্টারমিডিয়েট রেজাল্ট। এই যে রেজাল্টটা প্রত্যেকটা স্টেজের রেজাল্টটা হচ্ছে এইখানে হচ্ছে, আবার হচ্ছে স্টোর হচ্ছে এখানে। ঠিক আছে,
ইনফরমেশন ফ্লোজ বিটুইন অ্যাডজাসেন্ট স্টেজেস আন্ডার দ্য কন্ট্রোল অফ এ কমন ক্লক। এই যে ক্লকটা কিন্তু সব জায়গায় চলছে, মানে একটা ক্লক পালসে, ফার্স্ট ক্লক পালসে মনে করো ঢুকলো ইনপুটটা, নেক্সট ক্লক পালসে আবার পরেরটাই গেল, এরকম করে। মানে আমরা দেখলাম যে 3টে ক্লক পালসের পর তখন আমি আউটপুটটা পাচ্ছি এইখানে, যেমন ছিল 3 নাম্বার ক্লক পালসে আমি আউটপুটটা পাচ্ছি, তেমনি ওটাতেও হবে 4টে 4 সেগমেন্টে। আমার কখন হবে সেটা দেখতে হবে, ওটা এক্সাম্পল তো দেয়নি, জাস্ট একটা ছবি দিয়ে তোমার বোঝাচ্ছে। ঠিক আছে, এইগুলোই বলছি। হ্যাঁ, ওই একই বলে গেছে। হ্যাঁ, উই ডিফাইন এ টাস্ক অ্যাজ দ্য টোটাল অপারেশন পার্টস গোয়িং থ্রু অল দ্য সেগমেন্টস ইন দ্য টাস্ক বলছে কাজটা এইখানটায় বলেছে, এগুলো পড়বে। আচ্ছা, স্পেস টাইম ডায়াগ্রাম এটাও তো তোমাদের আছে, কিন্তু এখানে তো সেটা এই যে দ্য বিহেভিয়ার অফ এ পাইপলাইন ক্যান বি ইলাস্ট্রেটেড বাই এ স্পেস টাইম ডায়াগ্রাম। এটা তোমরা ওই যে মানে যেটা বাইনারি সিগন্যালটা হয় না, মানে এরকম যে মনে করো ডেটাটা পাঠাচ্ছ 0, সেইটাকে বলে। এবার যদি অনেকগুলো 0 থাকে তাহলে হবে, আবার 1 থাকলে এরকম করে, মানে এটা স্পেস টাইম ডায়াগ্রামটা। এখানে মনে করো দুটো 0 আছে, 1 0 1 এরকম ওই করে, মানে এই ওরা তো সিগন্যাল ইয়ে করে কাজ করে, এবার আমরা তো সেটা তো ডেটাতে নিয়ে যাচ্ছি। দিস ইজ এ ডায়াগ্রাম দ্যাট শোজ দ্য, এই যে স্পেস টাইম ডায়াগ্রাম। এখানে আবার ওরকম বাইনারি সিগন্যাল দিয়ে আর দেখায়নি, এই যে এইখানে দেখিয়েছে এইরকম ভাবে। দেখো এই যে স্পেস টাইম ডায়াগ্রামটা দেখাচ্ছে প্রতিটা ক্লক পালসে, এই যে কখন কি যাচ্ছে, ফার্স্টে T1 T2 T4 T5 T6 এরকম গেল, তারপরে ওটা হচ্ছে শিফট করে গেছে সেকেন্ডে, এই যে সেগমেন্ট। আর যে সেকেন্ড ক্লক পালসে কি করছে, T1টা পরের সেগমেন্টে এই চলে গেছে, সেগমেন্ট 1 2 3 4। তখন দেখো T2 T1 আছে, T3 এরকম করে দেখতে হবে, T1 T2 মানে একটা একটা করে শিফট করে যাচ্ছে, T1 T2 T4 T5 T6। ওটা তো শিফট করবেই, কারণ এই আউটপুটটা তো সেগমেন্ট থেকে পরের সেগমেন্টে যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে। করে এই স্পিড আপটা ক্যালকুলেশন কি করে করবো, সেটা হচ্ছে ফর্মুলা এইটা, NTN ডিভাইডেড বাই K প্লাস N মাইনাস 1। ঠিক আছে, এটা বলতে হবে। তার আগে দাঁড়াও, এইগুলো আগে বলি, ফর্মুলা মুখস্থ করে। বলছে the behavior of a pipeline can be illustrated with a space-time diagram. This is a diagram that shows the segment utilization as a function of time. The space-time diagram of a force, আচ্ছা space-time diagramটা তো এইখানে বলেছে। বলছে the horizontal axis displays, ওই যেটা এখানে বলেছে সেটাই বলছে, যে এইটা হচ্ছে ক্লক সাইকেল আর এটা হচ্ছে সেগমেন্ট, সেগমেন্ট 1 2 3 4, আর এটা হচ্ছে ক্লক সাইকেল বোঝাচ্ছে 1 2 3 4 একদম 9 অবধি রয়েছে। এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস গিভস দ্য সেগমেন্ট নাম্বার, এই যে এইখানটা থেকে পড়বে। ভার্টিক্যাল অ্যাক্সিস গিভস দ্য সেগমেন্ট নাম্বার। ঠিক আছে, দ্য ডায়াগ্রাম শোজ হচ্ছে কি করছে 6 টাস্ক T1 থেকে T6 অবধি। এই যে ফার্স্টে হচ্ছে T1 থেকে T6 অবধি কাজটা হচ্ছে দেখাচ্ছে টাস্ক T1 T2 T4 T5 T6। তারপর হচ্ছে এক্সিকিউটেড ইন 4 সেগমেন্ট, 4টে সেগমেন্টে হচ্ছে এক্সিকিউট করছে। ইনিশিয়ালি টাস্ক T1 ইজ হ্যান্ডেলড বাই সেগমেন্ট 1। দেখো ফার্স্টে হচ্ছে সেগমেন্ট 1 এ T1 থাকছে, তারপর সেগমেন্ট 2 তে যাচ্ছে, হ্যাঁ এরকম করে করে যাচ্ছে। তারপর দেখো সেগমেন্ট 3 তে যাচ্ছে যখন থার্ড ক্লক পালস, এরকম করে মানে বলছে। আফটার দ্য ফার্স্ট ক্লক সেগমেন্ট 2 ইজ বিজি উইথ T1 while segment 1 is busy with T2। ঠিক আছে, continuing in this manner the first task T1 is completed after the fourth clock cycle। এই যে after the fourth clock cycle এর পর হচ্ছে আমার ওটা শেষ হয়ে যাচ্ছে কাজটা। এই যে 3 নাম্বার 4 নাম্বারে দেখো এই আউটপুটটা, এই T1 টাস্ক 1টা শেষ হয়ে যাচ্ছে, আর T2টা হচ্ছে ফিফথ সাইকেল। কারণ 4 সেগমেন্ট মানেই বুঝতে পারছো যে 4 নাম্বার যেই হচ্ছে তখন আমার শেষ হবে। যেমন আগেরটায় 3টে সেগমেন্টে ছিল, ওই জন্য 3 নাম্বার ইয়েতে আমি পাচ্ছিলাম আউটপুট। এখানে হচ্ছে 4th ক্লক পালসে আমি পাবো, যেহেতু 4টে সেগমেন্ট। আবার দেখো T2টা পাচ্ছি, আবার T3 টাস্ক 3টা শেষ হচ্ছে 6টে, এরকম করে করে মানে চলছে। ঠিক আছে, ফ্রম দেন অন দ্য পাইপ কমপ্লিটস এ টাস্ক এভরি ক্লক সাইকেল। এবার এই যে 4 নাম্বার ক্লক সাইকেলের পর থেকে দেখো প্রত্যেকটা ক্লক সাইকেলে আমি আউটপুট পাচ্ছি, পাই, হ্যাঁ টাস্ক এভরি নো ম্যাটার হাউ মেনি সেগমেন্টস দেয়ার আর ইন দ্য সিস্টেম। ওয়ান্স দ্য পাইপলাইন ইজ ফুল ইট টেক্স অনলি 1 ক্লক পিরিয়ড টু অবটেন অ্যান আউটপুট। ঠিক আছে, যে এটা ফুল হয়ে যাবে, এই পাইপলাইনটা ফুল হয়ে গেছে তো সব করা, তাহলে একটা করে ক্লক পালস নেবে। প্রথমে আমাদের টাইমটা লাগছে,
তারপরে এবার যতক্ষণ চলবে প্রত্যেকবার আমি আউটপুট পাবো। তাহলে ফার্স্ট 3টে ক্লক পালস দেখো কোনো পাচ্ছি না, তাহলে স্পিড আপটা আমার ওইটাই লাগছে যে প্রথমে আমাকে ওয়েট করে থাকতে হচ্ছে, ঠিক আছে। এবার সেটা তাহলে আমি কি করে আমি স্পিড আপ এই যে ইয়েটা আমি বার করবো। নাও কনসিডার দ্য কেস হোয়ার এ কে সেগমেন্ট, এবার আমি ধরে নিলাম এখানে তো আমি একবার দেখলাম 3টে সেগমেন্টে, একবার দেখলাম 4টে সেগমেন্ট, আমি ধরে নিচ্ছি সেগমেন্ট ইকুয়াল টু কে, সেগমেন্টটা কে ধরছি, কে সেগমেন্ট পাইপলাইন, তাহলে কে যদি হয় আমার কি হবে। আর এখানে বলেছে এগুলো তো মানে যেই জেনারেলাইজ করে দেবে তখন তো তোমার ফর্মুলার জন্য লাগবে আরও একটু কি হয়ে যাবে। এই যে টিপি ইজ ইউজ টু এক্সিকিউট, আর এন হচ্ছে টাস্ক, টাস্ক এন এস ইকুয়াল টু তো দ্য স্পিড আপ হবে পাইপলাইন। হ্যাঁ এই যে এইখানে বলে দিয়েছে, হ্যাঁ কমপ্লিট টোটালটা, হ্যাঁ টোটাল টাইম রিকোয়ার্ড ফর এন টাস্ক, মানে এটা আমার হ্যাঁ মানে এই যেমন 4টে সেগমেন্ট মানে আমি 4th সেগমেন্টে পেলাম, তো হ্যাঁ আমার কমপ্লিট হতে কতক্ষণ লাগবে, যে এন টাস্ক তৈরি শেষ করতে আমার কত টোটাল টাইমটা কত মানে লাগছে সেই আর কি। এখানে দেখো সেগমেন্ট আমার এ কে বলছে আর টাস্ক বলছে এন। দ্য ফার্স্ট টাস্ক T1 রিকোয়ার্স এ টাইম ইকুয়াল টু হচ্ছে কে টিপি, টিপিটা কি, এই যে টিপি ইজ এক্সিকিউট টু এন টাস্ক, মানে এখানে জেনারেলাইজ করে দিলেই তো এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, বাজে মানে এখানে তো তোমার মুখস্থই করতে হবে। দ্য ফার্স্ট টাস্ক T1 রিকোয়ার্স এ টাইম ইকুয়াল টু কেটিপি টু কমপ্লিট ইস অপারেশন সিন্স দেয়ার আর কে সেগমেন্টস ইন দ্য পাইপ। হ্যাঁ মানে কে আমার যেমন 4টে থাকলে 4 ইয়ে হবে তোমার ইয়ে 4 সেগমেন্ট, মানে কে সেগমেন্টে তো কে তে গিয়ে আমার হবে কে ক্লক সাইকেল, বা সেটা বোঝাতে গেলে তো আবার দ্য রিমেনিং n-1 টাস্ক এনগেজ ফ্রম দ্য পাইপ অ্যাট দ্য রেট অফ 1 টাস্ক পার ক্লক সাইকেল। হ্যাঁ এই যে যেই আমি ফার্স্ট টাস্কটা পেয়ে গেলাম তারপর থেকে হচ্ছে প্রত্যেকটা ক্লক পালসই আমি পাবো, অ্যান্ড দে উইল বি কমপ্লিটেড আফটার এ টাইম ইকুয়াল টু n-1 টিপি। টিপিটাই তো হচ্ছে বলছে যে কতক্ষণ টাইম লাগছে এনটা, সেটা হচ্ছে ক্লক সাইকেল টাইম। মানে এখানে যেমন ছিল আমার এই যে দেখো n9, এই যে আমি 9টা ক্লক সাইকেল লেগেছে আমি বার করলাম কি করে, যে 4, এই এক্সাম্পলটা থেকে তোমরা বুঝতে পারবে। এই যে 4 সেগমেন্ট মানে এখানে আমার দিয়েছে দেখো সেগমেন্ট 4, টাস্ক বলছে আমার কটা 6, হ্যাঁ তার মানে এখানটা আমার বসবে কি, এখানটা বসলো সেগমেন্ট 4, এখানে হচ্ছে 6, তাহলে 4 প্লাস লেখাও যাচ্ছে না, হ্যাঁ এই হয়ে গেল। আবার দেখো NTN তারপরে 9 ক্লক সাইকেল হলো 4 প্লাস 6 মাইনাস 1 মানে হচ্ছে 9, এইটা 9 বেরোলো। তারপর হচ্ছে n মানে কি, n মানে আবার ওই যে টাস্ক হচ্ছে n তার মানে 6, এবার TN এইটার ভ্যালু, আর এইখানে হচ্ছে টিপিটা হচ্ছে ইউজ টু এক্সিকিউট করতে। এই দেখো এস ইকুয়াল টু এই যে বললাম না TN ডিভাইডেড বাই টিপি, এই জায়গাটা তোমার লাগছে। এই যে টিপিটা হচ্ছে কি বলছে এন টাস্ক শেষ করতে কতক্ষণ টাইম লাগছে সেইটা, এই দেখো n ইকুয়াল টু টাইম TN টু কমপ্লিট ইচ টাস্ক, প্রত্যেকটা টাস্ক শেষ করতে কতক্ষণ টাইম লাগছে সেটা হচ্ছে TN ডিভাইডেড বাই টিপি মানে টোটাল টাইম। এই যে if we assume that it takes to process a task in the same in the pipeline and non-pipeline circuits, দেখো নন পাইপলাইন মানে যেখানে পাইপলাইন করা নেই, তাহলে TN ইকুয়াল টু KTP, কে একটা আমার নিচ্ছে ইনক্লুডিং স্পিড আপ হচ্ছে রিডিউস করছে, যে কেটা আমার ফ্যাক্টরটা নিচ্ছি যাতে হচ্ছে আমার যেটাতে আমার স্পিড আপ হচ্ছে মানে পাইপলাইন ইউজ করে আমার তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু যদি নন পাইপলাইন হয় আমার সেই টাইমটা কম মানে বেশি লাগছে। হোয়ার কে ইজ দ্য নাম্বার অফ সেগমেন্টস, দেখো কে, হ্যাঁ কে ছিল নাম্বার অফ সেগমেন্টস মানে আমার কত ছিল এখানে সেগমেন্ট কেই তো বলেছি এখানে, আর এই এক্সাম্পলটা ছিল 4, এই যে ওই যে 4 লাগছে, এই যে 4th মানে ওইটা ইকুয়াল টু যে KTP মানে 4th ইয়েতে আমি ফার্স্ট ইয়েটা পাচ্ছি প্রথম টাস্কটা,
ওই জন্য কে ইকুয়াল টু 4 এর ওপর আমার হচ্ছে ডিপেন্ডটা করছে যে কে টিপি ডিভাইডেড বাই টিএন। দাঁড়ো, এটা একটা জায়গায় করতে হবে, নাহলে বারবার উঠিয়ে করা যাচ্ছে। Theoretical maximum speed up that a pipeline can provide is k, where k is the number of segments in the pipeline. ঠিক আছে, মানে যত সেগমেন্টে ইয়ে হবে সেটাতেই তুমি পাবে। যদি সেগমেন্ট আরো বাড়িয়ে দাও তাহলে মনে করো সেই সেই ক্লক পালসে আমি পাবো। এই দেখো এখানে আরো বড় দেখিয়েছে, যে বড় একটা এক্সাম্পল দেখিয়েছে, অনেকগুলো সাব অপারেশন রয়েছে, যে 20 টিপি ইকুয়াল টু 20 এন সেকেন্ড, বললাম না মিলি সেকেন্ড এন সেকেন্ড এরকম করে, মানে শুধু সেকেন্ড নয়, এখানে আরো তাড়াতাড়ি কাজটা হচ্ছে। এ দেখো, অ্যাজিউম দ্যাট দ্য পাইপলাইন হ্যাজ কে ইকুয়াল টু 4 সেগমেন্টস অ্যান্ড এক্সিকিউটেড এন ইকুয়াল টু 100 টাস্ক। দেখেছো আরো টাস্কটা বাড়িয়ে দিয়েছে, মানে কে ইকুয়াল টু 4 আর এন ইকুয়াল টু তোমার 100 যদি করে দিই তখন তো অনেক হয়ে যাচ্ছে। কে প্লাস এন মাইনাস 1 মানে কি, কে এই যে কে প্লাস এন মাইনাস 1, ঠিক আছে, আগে করে নিচ্ছে 4 প্লাস 99 99 ইন্টু 20। এবার টিপিটা তো গুণ হবে, টিপিটা মানে হচ্ছে তো টোটাল টাইমটা, 99 প্লাস 4 ইন্টু 20, তার মানে 2060 ন্যানো সেকেন্ড টু কমপ্লিট করছে। অ্যাজিউমিং দ্যাট দ্য টিএন ইকুয়াল টু যে কে টিপি, ঠিক আছে, মানে মানে একটা প্রসেস একটা টাস্ক শেষ হতে আমার লাগছে কে টিপি, মানে হচ্ছে 4 ইন্টু 20, ঠিক আছে। আর নন পাইপলাইনে দেখো আরো বেশি লাগবে, 100 ইন্টু 8000, সেখানে 80 এখানে লেগে যাচ্ছে। আমি যেহেতু 4টে সেগমেন্ট ইউজ করছি, আবার যদি আমি 4টে সেগমেন্ট না ইউজ করতাম, সেগমেন্ট মানে ইয়েটা আমার পাইপলাইন না ইউজ করতাম, তাহলে 100 ইন্টু 80 এতখানি টাইম লাগতো। দ্য স্পিড আপ রেশিও ইজ ইকুয়াল টু, মানে স্পিড আপটা আমি যে আমার কত তাড়াতাড়ি কাজটা হচ্ছে, এই যে এই নন দ্যাট পারফর্মস দ্য সেম অপারেশন, এটাই হচ্ছে আমার কনসেপ্ট, যে নন পাইপলাইনে আমার এটা হচ্ছে দ্যাট পারফর্মস দ্য সেম অপারেশন অ্যান্ড টেক্স এ টাইম ইকুয়াল টু টিএন। মানে আমার নন পাইপলাইন সিস্টেমে আমার মানে স্পিড আপটা আমি দেখতে চাইছি যে আমার কতখানি স্পিডে কাজটা হচ্ছে, সেইটা আমি এইখান থেকে আমি ক্যালকুলেশনটা করছি। টোটাল টাইমটা না, টোটাল টাইমটা তো আমার বোঝাচ্ছে এই যে টিপি দিয়ে আমাকে বোঝাচ্ছে যে টোটাল টাইম, আর নন পাইপলাইনে হচ্ছে টিএন দিয়ে বোঝাচ্ছে। এবার এইটা যেই এন ডিভাইডেড বাই কে প্লাস এন মাইনাস 1 ইন্টু টিপি করছি, মানে স্পিড আপ মানে কত তাড়াতাড়ি কাজটা হচ্ছে সেইটা আমাকে বলছে, বুঝেছো। স্পিড আপ হবে পাইপলাইন প্রসেসিং ওভার অ্যান ইকুইভ্যালেন্ট। এই দেখো স্পিড আপ, তুমি যেটা বলছিলে সেটা নয়, সেটা তো টোটাল টাইম কতখানি লাগছে সেটা টিপি দিয়ে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে রেশিওটা বোঝাচ্ছে, স্পিড আপ রেশিও, যেটা এত ইম্পর্টেন্ট, এস ইকুয়াল টু, ঠিক আছে, মানে আমার কত তাড়াতাড়ি, আমি তো সেটাই জানতে চাইবো যে আমার কতখানি তাড়াতাড়ি কাজটা হচ্ছে। স্পিড আপ তুমি যেটা বলছিলে সেটা তো টিপি তোমার ওই পাইপলাইন ইউজ করে, আর টিএন আমি বলছিলাম না ওই ফ্যাক্টরটা, ওইটা হচ্ছে টিএনটা হচ্ছে নন পাইপলাইনে পাচ্ছি ডিভাইডেড বাই টিপি, মানে পাইপলাইন আর্কিটেকচার ইউজ করে আমি কত হচ্ছে কাজটা করে। এবার এইখানে হচ্ছে আমার মেনলি হচ্ছে এই কে, মানে কতগুলো সেগমেন্ট ইউজ করছে সেটার উপর আমার ডিপেন্ড করছে, ঠিক আছে। দেখো আমার যদি নন পাইপলাইনে 8000 ন্যানো সেকেন্ড লাগতো, আর এখানে 80-তে হয়ে যাচ্ছে, তাহলে স্পিড আপ রেশিওটা হচ্ছে কি 8000 ডিভাইডেড বাই 2060, মানে 3.88। অ্যাজ দ্য নাম্বার অফ টাস্ক ইনক্রিজেস দ্য স্পিড আপ উইল অ্যাপ্রোচ 4, মানে নাম্বার অফ টাস্কটা হচ্ছে আরও বাড়িয়ে দিলাম, which is equal to the number of segments in the pipeline. If we assume দেখো স্পিড আপ হচ্ছে 60 ডিভাইডেড বাই 20, মানে টাস্ক বাড়িয়ে তোমার কিছু হচ্ছে না, যেহেতু আমার সেগমেন্টটা ইউজ করছি, সেগমেন্টের ওপরই কিন্তু ডিপেন্ডটা করছে। এবার যেরকম হবে সেই অনুযায়ী হবে, যে যদি আমি টাস্ক এখানে কটা করেছে, কোথায় বললো এক্ষুনি, হ্যাঁ, উইচ ইজ ইকুয়াল দ্য নাম্বার অফ টাস্ক হচ্ছে ইনক্রিজ করে দিচ্ছে, কিন্তু সেগমেন্ট এই দেখো 4ই আছে। এখানে ফার্স্টে আমার ছিল এটা প্রতিটা লিখে করতে হবে, কারণ জায়গায় তো ডুপ্লিকেট। আচ্ছা এই জায়গাটা পড়বে, এইখানটা খুব ভালো বলেছে, তাহলে এই যে
ফার্স্টে তোমাদের ওই ছোটটা পড়ে বুঝতে হবে, সেখান থেকে মানে বড়তে আসতে হবে, নাহলে গুলিয়ে যাবে। এই যে প্রথমে আমার যে সেগমেন্টটাকে ধরেছে কে আর টাস্কটাকে ধরেছে এন, পরে আমার এসেছে যে এন, এই যে কে প্লাস এন মাইনাস ওয়ান ক্লক সাইকেলে আমি পাচ্ছি একটা করে এন মাইনাস ওয়ান। এই যে যেহেতু চারটে হয়, 4 মাইনাস ওয়ান মানে হচ্ছে 3 হয়ে যাবে, তার মানে এই যে 4 প্লাস 6 মাইনাস 1 9 ক্লক সাইকেলে আমি হচ্ছে এটা টোটালটা হচ্ছে, এটা তো টোটালটা পাচ্ছি যে আমার টোটালটা কমপ্লিট হচ্ছে। আর ওপরেরটা আমার টিএনটা জানতে চাইছি, সেটা হচ্ছে 6, যেহেতু এনের ভ্যালু, টাস্কের ভ্যালু 6টা টাস্কের জন্য 6 লাগছে ইন্টু টিএন মানে টোটাল টাইমটা লাগছে, সেইটা এখানে বলেছে। কনসিডার দ্য কেস হোয়ার এ কে সেগমেন্ট first task T1 requires a time equal to KTP to complete its operation since there are K segments in the pipe. The remaining n-1 tasks emerge from the pipe at the rate of 1 task per clock cycle and they will be completed after a time equal to n-1 into TP. Yeah. No complete n task using a K segment pipeline requires K plus n-1 clock cycle. For example, এই যে 4 segment, এই এক্সাম্পলটা দিয়ে বোঝাবে, জেনারেলাইজ করতে গেলে একটু গুলিয়ে যাবে। 6 task, the time required to complete all the operation, হ্যাঁ, as in next consider a non-pipeline unit that performs the same operation and takes a time equal to T2 n. এই যে নন পাইপলাইনে টিএন লাগছে, দ্য টোটাল টাইম রিকোয়ার্ড, তাহলে কি এন টাস্কের জন্য এন এর সাথে গুণ করব, কিন্তু আমার এইখানে এই যে সেগমেন্টটা ইউজ করছি বলে আমার লাগছে হচ্ছে কম। এ দেখো, মানে এমনি যদি নন পাইপলাইনে আমার যতগুলো টাস্ক তার সাথে আমি কি টাস্কটা কমপ্লিট করতে কত, তার আমি টিএন পেয়ে যাচ্ছি, কিন্তু সেগমেন্টে আমার কি হচ্ছে, সেগমেন্ট ইউজ করলে আমার ওই যে সেগমেন্ট কে সেগমেন্ট ইউজ করলে কে প্লাস n-1, এই যে 4 নাম্বার থেকে যেহেতু পাচ্ছি আমি আউটপুটটা ইনটু হচ্ছে টোটাল টাইম করে আমার কমে যাচ্ছে এই জন্য টাইমটা। এই যে 9 ক্লক সাইকেল আমি পেয়ে যাচ্ছি কে প্লাস n-1, 6টা টাস্ক মানে 6 মাইনাস 1 4 প্লাস, আচ্ছা 5 যদি করি 5 আর 9 হয়ে গেল, ওর টোটাল টাইম যেটা সেটা আমার হচ্ছে। এটা হচ্ছে পাইপলাইন। আর এই যে স্পিড আপ কাকে বলে এটা পড়তে হবে ভালো করে, স্পিড আপ যে টোটাল টাইম রিকোয়ার্ড ফর, এটা কিন্তু এসেওছে, এটা আসবেও। ফাইন্ড আউট দ্য স্পিড আপ ফ্যাক্টর ফর কে স্টেজ পাইপলাইন সিস্টেম। দেখো মাত্র 2 নাম্বার দিয়েছে, কিন্তু এতখানি লিখতে হবে, কিছু করার নেই। অবশ্য এবারে মনে হচ্ছে একটু সোজা আসবে, লকডাউন তোমাদের ভালোই হলো, লকডাউন হবে কিন্তু ভালো জানতে পারলে না, ওইটাই সব কিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ফাঁকিবাজি করে হ্যাঁ নাম্বারটা হয়ে যাচ্ছে, কিন্তু ওই আবার জানাটাও হবে না, পরে যদি কিছু এইসবে কাজ করতে যাও তখন প্রবলেম হবে। এমনি আগে তুমি ভাবো না এইসব কি বলে প্র্যাকটিক্যাল যেতে হতো, এক্সটার্নাল আসতো বা ইয়ে হতো, সেসবের তো কোনো ঝামেলাই নেই। যদি অনলাইন তখন একটা ইয়ে থাকবে, তোমার ভাইবা নিত, তারপরে এক্সটার্নাল থাকলে ইউনিভার্সিটি থেকে লোক আসতো, সেগুলো পরের সেমিস্টারে দেখবে। আচ্ছা এ দেখো আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম, ফাইন্ড আউট দ্য স্পিড আপ ফ্যাক্টর, হ্যাঁ, ফর কে স্টেজ পাইপলাইন সিস্টেম। এই যে স্পিড আপটা এখান থেকে করবে, এই যে এই ফ্যাক্টরটা এটা বার করতে হবে। এই যে নাম্বার অফ টাস্ক ইনক্রিজেস, n becomes হচ্ছে much larger than k-1 and k plus n-1 approaches the value of n under the speed up becomes, এই দেখো s equal to tn by t। এইখানটা ভালো করে পড়বে ktp। এই যে এইটাকে ক্লিয়ার করার জন্য স্পিড আপ রেশিওটা কি করে কমছে তার জন্য আবার এই এক্সাম্পলটা দিয়েছে, ঠিক আছে। যে 4টে সেগমেন্টের জন্য আমার কি হচ্ছে, পাইপলাইন হ্যাজ কে ইকুয়াল টু 4 সেগমেন্ট আর এক্সিকিউট n ইকুয়াল টু 100 টাস্ক, 100টা টাস্ক, তখন আমার কত লাগছে দেখো। The pipeline system will take k plus n-1, এই যে 4 plus into 2060 ns to complete, আর tn টা আমার কত হচ্ছে 4 into 20,
এই যে নন ইয়েতে লাগছে আমার 8,000, সেখান থেকে হয়ে যাচ্ছে আমার 2060তেই আমার কাজ হয়ে যাচ্ছে। কতটা স্পিড আপ হচ্ছে 3.88। এবার যদি আমি 80 থেকে আবার বাড়িয়ে দিই, ইয়েটা ইনক্রিজ করলেও 60 NS করলাম এই যে 20 থেকে, তাহলেও আমার হচ্ছে কি স্পিড আপ রেশিওটা আমার কে এর ওপরে ডিপেন্ড করছে। To duplicate the theoretical speed advantage of a pipeline process by means of a multiple functional units, it is necessary to construct k identical units that will be operating in parallel. ঠিক আছে, কে হচ্ছে আইডেন্টিক্যাল ইউনিটস থাকবে, মানে এই সেগমেন্টগুলো। দ্য ইমপ্লিমেন্টেশন ইজ দ্যাট কে সেগমেন্ট পাইপলাইন প্রসেসর ক্যান বি এক্সপেক্টেড টু ইকুয়াল দ্য পারফরমেন্স অফ কে কপিজ অফ অ্যান ইকুইভ্যালেন্ট নন পাইপলাইন সার্কিট আন্ডার ইকুয়াল অপারেটিং কন্ডিশন। ঠিক আছে, এগুলো আর দরকার নেই। ইচ মানে নন পাইপলাইন যদি করা থাকতো তাহলে কি হতো সেটাই বলছি। উই হ্যাভ 4 আইডেন্টিক্যাল, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল আছে, এগুলো দরকার নেই। ফিগার 9.5 রয়েছে, এগুলো কি রয়েছে যে মাল্টিপল, এই যে প্রত্যেকটা দেখো আলাদা, মাল্টিপল ফাংশন ইউনিটস ইন প্যারালাল, প্রত্যেকটাই ঢুকছে দেখো প্যারালাল, P1 P2 P3 P4 এরকম যাচ্ছে। দেখো কোথায় কোথায় অ্যাপ্লিকেশনটা হচ্ছে, দেখো পাইপলাইনে 2 এরিয়া, একটা হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইন, ওই যে ডিভাইডস অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন, দেখলেই তো অ্যাডিশন সাবট্রাকশন ফর এক্সিকিউশন ইন দ্য পাইপলাইন সেগমেন্টস, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইন স্ট্রিম, এই যে ইনস্ট্রাকশনস বাই ওভারল্যাপ, সরি তাহলে বলছে এই যে ইনস্ট্রাকশনগুলো যাতে ওভারল্যাপ না করে, যে ফেচ, ডিকোড, এক্সিকিউট ফেজেস অফ দ্য ইনস্ট্রাকশন সাইকেল। দ্য 2 টাইপস অফ পাইপলাইনস আর এক্সপ্লেন ইন দ্য, সেগুলো আবার পরে দেখো ফেচ আর এক্সিকিউট সাইকেল, এটা মনে এসেছিল। যাই হোক, এই দুটো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন পাইপলাইন। এই স্পিড আপ ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। ওই ছেলেটা কোথায় হারিয়ে গেছে। অঙ্ক পরীক্ষা সব পেরেছো? ওগুলো তো তোমাদের তো করিয়েই দিয়েছিল, ক্লাস তো কর। সুদীপ ফোন করছিল খালি প্রজেক্টের জন্য, আমি তো বললাম তুমি ক্লাস করেছো, সব করেছো। ওটা তো এসএস স্যার আর ডিসি ম্যামই করা, আচ্ছা এটা আসছে না, ছোট এটা একটা খাতায় লিখবে, এখানে তো জায়গা নেই বলে, আবার ওই না হলে পেজ ওই জ্যাম বোর্ডে করাতে গেলে না আবার সে একই প্রবলেম। খাতায় লিখে এই একটা এক্সাম্পল নেবে, নিয়ে ওই ইয়েটা বার করবে, তাহলে মুখস্থ হয়ে যাবে 3-4 বার। যে আমার রেশিওটা আমার চাইছে, যে স্পিড আপ যে কতখানি আমার হচ্ছে নন পাইপলাইন ডিভাইডেড বাই পাইপলাইন করলেই আমি রেশিও পেয়ে যাব।
আর স্পেস টাইম ডায়াগ্রামটা আছে, ওটা থেকেই তুমি বুঝতে পারবে। দেখি ইয়েতে কিরকম আছে, যেন পাইপলাইনে নেটে এই যে পাইপলাইন ওই ছবিটা দিয়েছে সেগমেন্ট 4 সেগমেন্ট পাইপলাইন, যেটা ছবিটা ওইটাই, ওটা নেটে একই থাকবে। আবার ফোন আসছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি ফিফথ সেম থেকে বলছিলাম, সন্দীপন কুণ্ডু। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে ওই আমরা যখন থার্ড সেম পরীক্ষা দিয়েছিলাম তখন না আমরা থার্ড সেম পরীক্ষাটা আমরা দিতে পারিনি মতো, ওই জন্য আমার কম্পিউটার ইয়েটার ইন্টারনালটাও দেওয়া হয়নি আর পরীক্ষাটাও দেওয়া হয়নি, তো সেইটার জন্য একটু ফোন করেছিলাম। সেম 3 এখন কি তোমরা আগে মানে তুমি পুরনো না নতুনই তো? আমরা এখন সেম 5 পড়ছি, ও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যখন সেম 3 হয়েছিল বুঝতে পেরেছি। পরীক্ষাটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে দেবে এখন। তোমার ওই তাহলে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টটা। প্র্যাকটিক্যালে করতে হবে। তোমার কি বাড়িতে কম্পিউটার নেই? নেই তো মনে হয়, সাইবার ক্যাফে না, থেকে বাড়িতে আছে আমার। আছে, তাহলে তো বাড়িতে পারবে প্র্যাকটিক্যালটা। আর ওই আচ্ছা, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আর থিওরি আমার WhatsApp নম্বর। তুমি কাদের সাথে পড়তে তাহলে? ওই ইয়েদের ওরা তো জমা দিয়েছে। ওই অঙ্কিতা বলে একটা হ্যাঁ মেয়ে হ্যাঁ হ্যাঁ পড়তো, হ্যাঁ বুঝতে পেরেছি। ওদের তোমার নাম সেভ সাথে- করাই রয়েছে, সন্দীপন রেখা রয়েছে। আচ্ছা ঠিক আছে। ওই আর সেই সময় দিইনি, ওই জন্য হয়নি। এখন তুমি- ফিফথ সেমটা হ্যাঁ 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 ফিফথ সেমেস্টার দেবো বলে বলছিলাম। তুমি ওই ইয়েটা করে নাও, কি তাহলে বল কি আপনি মেসেজ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ মেসেজ করে নাও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা, সেটা এখনই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দেখো স্পিড আপ, এই দেখো স্পিড আপটা ইম্পর্টেন্ট, যে পাইপলাইন ইউজ করে আমরা, ওই জন্যই এসেছে পরীক্ষায়, যে পাইপলাইনটা ইউজ করে আমরা কতখানি আমার স্পিড আপটা হচ্ছে। এই দেখো সাইকেল 1 যে ফেচ ডিকোড ফেচ, এটা তো পরেরটাই আছে ইনস্ট্রাকশন এটাই, ঠিক আছে এগুলো। এইটা আজকে স্পিড আপটা স্পিড আপ ফ্যাক্টরটাই ভালো করে পড়ো। আর এইখানটা আছে অ্যারিথমেটিক পাইপলাইনে, অতটা আসছে, তার আগের বারটা দেখতাম 2018। অ্যাড্রেসিং নোটগুলো খুব ভালো করে পড়বে, ওগুলো কিন্তু আসবে, লিখে লিখে প্র্যাকটিস করো। পাইপলাইন থেকে আগের বছর এসেছিল মনে হয় 2018, ওই জন্যই তোমাদের পড়াবো বললাম। দেখেছো 2018টা আছে না, হারিয়ে গেছে এত ফাইলের মধ্যে না, মিশে যায় খালি। পাইপলাইন না ওইখানটা থেকে এসেছে নাকি দেখতে হবে, অ্যারিথমেটিক আর এইখানটা এই যে এরকম করে এইটা ভালো করে মুখস্থ করে, এস ইকুয়াল টু এন টিএন মানে হচ্ছে যে নন পাইপলাইনে কমপ্লিট করতে কতক্ষণ লাগছে, আর এটা হচ্ছে কে প্লাস এন মাইনাস 1 ইন্টু টিপি, ঠিক আছে? কারণ ফার্স্ট টাস্ক T1 এই যে রিকোয়ার্স এ টাইম ইকুয়াল টু কেটিপি, ও তো এইটা কেটিপিটা কি করে বার করছে, এইটা তো এন টাস্কের জন্য, টাস্ক হচ্ছে কতগুলো আছে এন টাস্ক, আর সেগমেন্ট আমি পাইপলাইনে নিচ্ছি কে। এবার বলছে এই যে টিপি ইজ ইউজ টু এক্সিকিউট এন টাস্ক, সেটা হচ্ছে পাইপলাইনে, কে সেগমেন্ট পাইপলাইনে, টিপিটা হচ্ছে এটা হচ্ছে পাইপলাইনের
আর এটা হচ্ছে নন পাইপলাইন। এইবার বলছে ফার্স্ট টাস্ক T1 এ হচ্ছে টাইম T1টা করতে গেলে শুধু পাইপলাইন আমি যদি করি তাহলে আমার KTP নিচ্ছে, কিন্তু আমার তো এনখানা টাস্কই আমার হচ্ছে করতে হবে। হ্যাঁ, তাহলে কে সেগমেন্ট থাকছে যেহেতু সামনে, আমি KTP হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টাস্ক T1টা কমপ্লিট করতে আমার কতক্ষণ লাগছে। এবার রিমেনিং n-1টা তাহলে কতক্ষণ লাগবে, এটা হচ্ছে KTP, তার মানে সাথে এইটাকে তাই জন্য K প্লাস n-1 হয়ে গেছে। n-1 এই যে একটা টাস্ক যদি করতে লাগে KTP, তাহলে n-1 এর জন্য আমার হবে n-1 ইন্টু TP, এটা হবে। এটা তো ইয়েতে একটা করতে গেলে আমার লাগছে 1 করতে গেলে আমার KTP লাগছে, এই যে 1 টাস্ক করতে গেলে K সেগমেন্ট পাইপলাইন আমার টাইম লাগছে KTP, তাহলে n-1 একটা যেই হয়ে যাচ্ছে তার মানে আমার কটা বাকি আছে n থেকে, n-1 করতে গেলে আমার লাগছে হচ্ছে n-1 ইন্টু TP, এইটা। তাহলে n টাস্ক করতে গেলে আমার কতখানি লাগছে, একটা হচ্ছে এইটা, তার মানে KTP প্লাস n-1 TP, তো তাহলে TPটা আমার কমন হবে। কমন নিয়ে কি হচ্ছে, কমন নিলে এইরকম করে আমার ফর্মুলাটা আসছে। কমন নিলে আমার কি হচ্ছে, টিপিটা যদি কমন নিই তাহলে এটা হচ্ছে K প্লাস n-1, আর টিপিটা কমন তো আগে নেব না তো, তাহলে এই করে আমি এই ইয়েটা ফর্মুলাটা আমি পাচ্ছি, K প্লাস n-1। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই যে K প্লাস n-1 হয়ে গেল। এই যেমন দেখো ওইটা ইয়ে ছিল যে 4টে সেগমেন্টের আমার 4 সেগমেন্টের আমার কত ছিল, সেগমেন্ট ইকুয়াল টু 4, আর এইটা হচ্ছে কি বলেছে, সেগমেন্ট ইকুয়াল টু 4 বলেছে, আর একটা কি যেন ছিল, টাস্ক কটা ছিল, টাস্ক ছিল 6। তাহলে সেগমেন্ট 4 হলে প্রথমটা কি হয়, একটা টাস্কের জন্য আমার কত ছিল, K ইন্টু TP, মানে 4 ইন্টু একটা টাস্ক করতে গেলে আমার ছিল 4 লাগছিল। এই যে 4, আর আমার ওই n-1 এর জন্য আমার লাগছিল কত, 6-1, তাহলে n-1, আর তাহলে 4 প্লাস 6-1 করে আমার কত হচ্ছিল, 9 ক্লক সাইকেল করে আমার তাহলে লাগছিল সেটাই। একইভাবে এইখানটা বলেছে দেখো, এই ছবিটা ওই ছবিটা আঁকবে, এই যে এস স্পিড আপ ফ্যাক্টরটা আমার কি হচ্ছে, যে টিপি মানে TN ডিভাইডেড বাই TP, এটা হচ্ছে নন পাইপলাইন আর এটা হচ্ছে পাইপলাইন। এবার এখানে আমার এটা হচ্ছে কি, ওই রেশিওটা হচ্ছে TN ইকুয়াল টু হচ্ছে কি KTP, TN ইকুয়াল টু KTP, কারণ আমার ওই যে রেশিওটা আমার হচ্ছে কি S ইকুয়াল টু তাহলে KTP, তাহলে TN ইকুয়াল টু KTP, তাহলে TN এর জায়গায় ওটা বসিয়ে দিলাম KTP, TP, তার মানে হচ্ছে আমার K, এই ভ্যালু এইটা পাচ্ছি, এইটা হচ্ছে আমার স্পিডটা। আর এইটা দেখো, এইটা দেখিয়েছে যে টিপিটা বলেছে, একটা এক্সাম্পল দিয়েছে, টিপিটা বলেছে 20 NS, আর K ইকুয়াল টু বলেছে 4 সেগমেন্ট, ঠিক আছে, আর N ইকুয়াল টু বলেছে 100 টাস্ক আর 4 সেগমেন্ট। তাহলে কি হবে এখানে, K প্লাস n-1 মানে কত,
k plus sorry n minus 1 4 plus 100 minus 1 4 plus 99 এবার এটার সাথে আমার গুণ হবে কি টিপি 4 plus 99 টিপিটা বলেই দিয়েছে যে 20 তাহলে এখানে আমার হবে 4 plus 99 into 20 মানে আমার 99 তার মানে 103 103 into 20 করে আমি পাচ্ছি 2060 আর এই দেখো আর যেটা নন ইয়ে সেটা হচ্ছে আমার কি ছিল কেটিপি tn equal to কেটিপি সেটা হচ্ছে কেটিপি মানে কি 4 into 20 80 তাহলে আমার NTN ভ্যালুটা আমি কি করে পাবো NTN ওটা হচ্ছে নন পাইপলাইনে NTN বলেছে তাহলে n ইন্টু কেটিপি তাহলে কেটিপির ভ্যালু n আমার কত 100 টাস্ক আর কেটিপিটা আমার বলে দিয়েছে কত 80 তাহলে এই তাহলে স্পিড আপ রেশিওটা কত হবে 8000 divided by 2060 3.88 আবার সেগমেন্টটা বেড়ে গেলে আবার হচ্ছে বেড়ে যাবে টিএন এর ভ্যালু যদি 60 ns বলে তাহলে স্পিড আপ ফ্যাক্টর ইকুয়াল টু এইটাই বোঝাচ্ছে যে টিএন এর মধ্যে আমি আবার কেটিপিটা বসিয়ে দিচ্ছি ওই জন্যই হচ্ছে আমার কেটার উপর ইয়ে করছে 60 ডিভাইডেড দেখো এইটা হয়েছে এইটা হয় আবার যদি তোমার আরেকটা এক্সাম্পল দিয়েছে যে সেগমেন্ট তো প্রত্যেকটা করে করে দেখতে হবে 4 আর ওই নাম্বার অফ সেগমেন্ট যে টিএন এর ভ্যালুটা হচ্ছে কত 60 তখন আবার স্পিড আপটা হচ্ছে কি হয়ে যাবে 60 ডিভাইডেড বাই 20 টিএন ডিভাইডেড বাই টিপি টিপিটা বলে দিয়েছে এই যে টিএন ডিভাইডেড বাই টিপি তার মানে কত রকম ভাবে বার করা যাচ্ছে এবার টিএন এর জায়গায় তুমি বসিয়ে দিলে কেটিপি তখন হচ্ছে কেটার উপর ইয়ে করছে তাহলে দেখো দুটোই হচ্ছে সেম এলো এটাও 3 এলো আবার ওটাও 3 পয়েন্ট ইয়ে মানে ওটা 3 এলো মোটামুটি এটাই পরে বেশি আজকে আর ইয়ে হবে না অ্যারিথমেটিক ওগুলো পরে বলবো একটা প্রোগ্রাম আছে 13 ঠিক আছে এইগুলোই পড়ো আর একটা ওই 2018 কোশ্চেনটা কোথায় গেল আগে তুমি রেখেছিলাম ওইটা না তো এখানেও আছে না হলেই বলছিলাম পিকে সিনার বইটা তো কেননি বইটা থাকলে আর এখানে তো আছে এই যে এইখানটা ওই চ্যাপ্টারটাই আছে ও ওইটা মনে হয় পরেরটাই আছে
এই যে রিডিউসড ইনস্ট্রাকশন সেট, হ্যাঁ তোমাদের শনিবারে আবার প্রোগ্রাম আছে, দরকার। এটার আগেই আছে ওই চ্যাপ্টারটা। এই যে দু রকমের হয়, এটা তোমার ইয়েতেও আছে, দাঁড়া পিকেজিনারা তো কেন নি। আগে আমাদের রিডিউসটা ছিল, তারপর হচ্ছে সিক্সটা এসেছে। এখান থেকে ছবি তুলে দিয়ে দিলে হয়, এটা সোজা। ল্যাঙ্গুয়েজটা একটু ফান্ডামেন্টালসের বই তো, আরো কম। সিক্সটা তো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর হচ্ছে রিস্কটা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এই ফুল ফর্মগুলো তো বলতে হবে আগে, আর তার যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক সেগুলো পড়তে হবে। ফার্স্টে হচ্ছে সিস্ক, এই যে দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স, আমি আগে দাগ দিন দিয়ে তারপরে বলছি। এই যে মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্ক হচ্ছে লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন। সিস্কটা হচ্ছে পুরোনোগুলোতে ব্যবহার করতো আগেকার কম্পিউটার, আর এখন হচ্ছে রিস্কটা ইউজ হয়, মানে তারপরে এসেছে আর কি। এখন তো আরও সব অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, রিস্ক এ লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন ছিল, টিপিক্যালি 100 থেকে 250 ইনস্ট্রাকশন। সাম ইনস্ট্রাকশন দ্যাট পারফর্ম স্পেশালাইজড টাস্কস অ্যান্ড আর ইউজ ইন ফ্রিকুয়েন্টলি। এ লার্জ সবই হচ্ছে বেশি। লার্জ ভ্যারাইটি অফ অ্যাড্রেসিং মোডও হচ্ছে অনেকগুলো, লার্জ ভ্যারাইটি, টিপিক্যালি ফ্রম 5 to 20 ডিফারেন্ট মোড, এতগুলো মোড ইউজ হতো। ভেরিয়েবল লেন্থ ইনস্ট্রাকশন ফরম্যাট, আর ইনস্ট্রাকশনস দ্যাট ম্যানিপুলেট অপারেন্টস ইন মেমোরি। এটা হচ্ছে যদি মনে করো অনেক সময় ডিফারেন্স বলে বা ডিস্টিংগুইশ, তখন হচ্ছে এই পয়েন্টগুলো লিখতে পারো। তারপর এটা হচ্ছে কমপ্লেক্সে। আর রিস্কে দেখো, আমি আগে ক্যারেক্টারিস্টিক্সগুলো বলছি। এখানে হচ্ছে ইনস্ট্রাকশন অনেক কম, রিলেটিভলি ফিউ ইনস্ট্রাকশন, রিলেটিভলি ফিউ অ্যাড্রেসিং মোড, মানে ওখানে অনেকগুলো ছিল, এখানে কম। একই মেমোরি অ্যাক্সেস লিমিটেড টু লোড অ্যান্ড স্টোর ইনস্ট্রাকশন, ঠিক আছে। অল অপারেশন ডান উইদিন দ্য রেজিস্টার্স অফ দ্য সিপিইউ। ফিক্সড লেন্থ ইজিলি ডিকোডেড ইনস্ট্রাকশন ফরম্যাট, তাড়াতাড়ি হচ্ছে। সিঙ্গেল সাইকেল ইনস্ট্রাকশন এক্সিকিউশন, একটা সাইকেলই হয়ে যাচ্ছে এক্সিকিউট। হার্ডওয়্যার রাদার দ্যান মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল এই জিনিসটাও তো তোমাদের ইয়ে করা হয়, এটাও মনে হয় ছিল। ওইটা মাইক্রো না, ওইখানটা ছিল, তোমরা পড়েছিলে আসলে একটার মধ্যে এমন একটা মাইক্রো প্রোগ্রাম দিয়েটা পড়েছিলে তোমরা, এটাও তো পড়ো। এখানেও দেখো পাই মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, সেটা পড়েছিলে, সেটাও তো পড়োনি। এই যে এখানেও দেখো পাইপলাইনিং রয়েছে, ওভাল। হ্যাঁ সেটা তো আগে, হ্যাঁ আগে তো সিক্স এই যে বলেছে কোথায়, সেটা তো ইউজেরটা ইয়ে। এবার ইনস্ট্রাকশনটা, হ্যাঁ এ দেখো সিস্কটা, এই রিস্কটা এসেছে 1980 পর বলছে। সিস্ক বেস সিপিইউ হয়েছে, রিস্ক বেস, সরি দুটো একসাথে গুলিয়ে যায়। আর সিক্সটা ছিল বললাম যে আগেকার ছিল, যেটা কমপ্লেক্সে, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট, আর এখন হচ্ছে রিডিউসড করে দিয়েছে, ওই জন্য কম লাগছে। ভ্যারাইটি অফ অ্যাড্রেসিং মোড এগুলো হচ্ছে অনেক কম হচ্ছে। এই যে রিস্ক প্রসেস, কিন্তু রিস্ক প্রসেসরটা ওই জন্য ফাস্টার হচ্ছে এখনকার, যেহেতু আবার দেখো না আরও বেরিয়ে গেছে, বলছে যে এপিক প্রসেসর, প্রচুর প্রসেসর তো অনেক কিছু বেরিয়ে গেছে। আর কোথায় ইউজ হচ্ছে বলছো তো, ওটা তো ইন্টেল ইয়ে, ওটা পার্টিকুলারলি এইখানটা বলা আছে। ইন্টেলের ওটা কোথা থেকে তুমি পেলে? এক্সাম্পলস অফ, হ্যাঁ কোথায় ইউজ হয় সেটা ধর, ওইখানেও তো একই লেখা আছে, এইগুলি লেখা আছে 1980 যে বলছি ইন্ডা এ নাম্বার অফ কম্পিউটার, সিক্সটা কম এসেছে কমপ্লেক্স।
এই যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার একই লেখা আছে রিস্ক আর সিসটা। আর এইটা হচ্ছে এসেছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট হচ্ছে 1980 পরে যে কম্পিউটারগুলো সেইগুলো বলছে রিস্কের, কম্পিউটার ডিজাইনার রেকমেন্ড। আর এইগুলো হচ্ছে তার আগে যেগুলো আমরা ইউজ করতাম, আগে যেটা ইউজ হতো সিস্ক 1980 সালে। এখন তো সব আরও প্রসেসর বেরিয়ে গেছে, এত বড় বড় পড়ার দরকার নেই। এই যে one reason for the trend to provide a complex instruction set is to simplify the compilation and improve the overall computer performance. নামটা শুনেই বোঝা যাচ্ছে সব কমপ্লেক্স, সেখান থেকে যেন রিডিউসড করেছে। এই যে এক্সাম্পল অফ দিয়েছে, দেখো এক্সাম্পল অফ সিস্ক architecture are the Digital Equipment Corporation VAX computer and the IBM 370 computer. এটা হচ্ছে সিস্কের। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো এত বড় বড় তো আর লিখতে পারবে না, তোমার ক্যারেক্টারিস্টিক্স মেনগুলো ওগুলোই তো ইয়ে করা আছে। আর এটা কোথায় ইউজ হয় সেটা দেখো, এখানে লেখা থাকবে নিশ্চয়ই এক্সাম্পলটা। এই যে নন রিস্ক না রিডিউসড কোথায় ইউজ হয় ওটা তো বলে দিল, ওইগুলো এক্সাম্পলগুলো মনে রাখতে হবে যে কোনটা সিস্ক আর্কিটেকচার কোথায় ইউজ হয়েছে। ওই যে বললো তোমাদের ভ্যাক্স কম্পিউটার আর IBM 370। আর এইটা হচ্ছে রিস্কেরটা ছিল স্মল সেট অফ, এই প্রোগ্রামগুলো পড়বে। এগুলো আবার পরে আরো কয়েকটা ঢুকিয়েছে যে রিলেটিভলি লার্জ নাম্বার অফ রেজিস্টার্স ইন দ্য প্রসেসর ইউনিট, ইউজ অফ ওভারল্যাপড রেজিস্টার উইন্ডোজ টু স্পিড আপ প্রসিডিওর কল অ্যান্ড রিটার্ন, এফিসিয়েন্ট ইনস্ট্রাকশন পাইপলাইন ইউজ করছে, কম্পাইলার সাপোর্ট। পুরোনোগুলোতে তো ছিল না অত পাইপলাইনই, এখন তো আরো অনেক কিছু বেরিয়ে গেছে। সেইগুলো তো এগুলো তো কবেকার সেই মানে একই বই ওই বেসিক মানে জিনিস সেইগুলো, এখন তো সবই চেঞ্জ আরো। সেগুলো তো তোমার নেটেই পাবে, ইন্টারনেটে। এইসব বইতে তো কবেকার বইগুলো জাস্ট এডিশন করে করে, এগুলো তো একদম বেসিক জিনিস। এই জন্য 1980 সালে সেই সিস্ককে আর ইউজ করা হচ্ছে, এখন তো সবই আরো মডারেট হয়ে গেছে। বেসিক লেভেলের জিনিসগুলোই তো থাকে, ওই জন্যই তো আলটিমেটলি সেই তোমাকে গিয়ে তো সবই জানতে হবে। কিন্তু ওই বেসিক জ্ঞানটাও তো লাগে, ওই জন্য এগুলো তো তোমাদের জানতেই হবে আগে কীরকম ইউজ হতো কী হতো সেই আর কি। পুঁথিগত এটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। তারপর তো তোমার পড়তে গেলে তখন তো আবার সবই তোমাদের ট্রেনিং দিয়ে শিখিয়েই নেবে, তখন তো যেখানে যেরকম কাজ করবে সেরকম করতে হবে। এই দেখো রিস্ক ওয়ান বার্কলে এগুলো দিয়েছে, আর তো কিছু আসে না তোমাদের সিস্কের ওই এসেছে, কত ইনস্ট্রাকশন ওই লাগছে, ইনস্ট্রাকশন সেট শেষ হয়ে গেছে চ্যাপ্টার। কিছু একটা আওয়াজ হলো কেন? এই সিস্ক তুমি ইয়েতেও পেয়ে যাবে প্রচুর, সিস্ক রিস্ক CIS। সিস্কটা তো আগের ছিল সফটওয়্যার, এরকম প্রচুর ডিফারেন্স আছে। কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার ফুল ফর্মটা মনে রাখবে, রিডিউসড ইনস্ট্রাকশন। এগুলো আবার অন্যরকম, এক এক রকম ডিফারেন্স রয়েছে। এই যে 1980s এর পর এই যে ISA ডিফারেন্স পাইপলাইনিং এগুলোই রয়েছে। হার্ডওয়্যার কন্ট্রোল, এইটা বলছিলাম যে মাইক্রো প্রসেসর আর ওইটা যে হার্ডওয়্যার কন্ট্রোল, ওই জিনিসটা তো তোমাদের কি হয়েছে পড়ানো?
ভার্সাস রিস্ক, দাঁড়াও এক সেকেন্ড। রিস্কের এইগুলোই পড়ো। এই জায়গাটা পড়বে ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স হিসেবে, এগুলোই নেটে তো রয়েছে। আর এই দেখো ফান্ডামেন্টালসের বইতেও একটু আছে, এখানটাও পড়তে পারো। সিসক্রিস যদি আসে অনেক সময়, এগুলো আগে খুব আসতো, এখনো শর্ট কোশ্চেনে আসবে। সবই তো দেখছো নাম্বারটা কম দিচ্ছে, এই মানে জিনিস আসছে। রিডিউসড ইনস্ট্রাকশন সেট কর, এই যে CPUs with a small instruction set, fixed length instruction and reduced references to memory to retrieve operands are said to employ RISC reduced instruction set computer architecture. অ্যাড্রেসিং মোডটা হচ্ছে কম থাকবে, সবই কম ইউজ হচ্ছে। এইটা আর একটা বললাম যে হার্ডওয়্যার, ওইটা হার্ডওয়্যার ওই মাইক্রো প্রোগ্রাম ওই জিনিসটা আসলে একটু একটু করে সব আছে। ওটা পড়েছি, টাইমই চলে গেল তো, 1টা বেজে গেল। কাউন্টারের ছবিগুলো দেওয়া হলো, ওর থাকবে বুঝেছো। তোমরা অ্যাড্রেসিং মোডটা কিন্তু পড়বে, হ্যাঁ পরীক্ষা দেবো বুঝেছো এক্সামে। আর 2018 আর 19-এর কোশ্চেনটা আছে তো, নাকি আবার দিয়ে দেবো? ওইগুলোই করো, ওখান থেকেই দিয়ে দেবো 8 নম্বরে। তো ওই অ্যাড্রেসিং মোডগুলো পেয়ে যাবে। আর অর্থ 8 নম্বরে আর কত দেবো, সেটাই মানে দেবো অনেকগুলো, কিন্তু অর্থ থাকবে তোমরা পেয়েই যাবে। টাফ ওইটার জন্য ভালো পড়তে হবে, যেটা মার্চের। এইটা তোমাদের দেখাতে হবে, এটা পরে, এটা হবে না আজকে। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, শনিবারে আবার প্রোগ্রামটা পেয়ে, তারপর তো আবার ওইসব সরস্বতী পুজোই হয়ে গেল। হ্যাঁ এগুলো পরে পড়াবো, এগুলো আছে। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলটা সেরকমভাবে নেই, কিন্তু এটার জন্য তোমার লাগবে একটু পড়তে, পরে বুঝিয়ে দিতে হবে। এটা সোজা আছে এই বইটা, এটা ছবি এইখানে মনে হয় অতটা নেই, এই ম্যানোর বইতে। আচ্ছা, আর আজকে ওই স্পিড আপ ওই পাইপলাইনটাই ভালো করে পড়ে নাও, এই কোশ্চেনটা মোটামুটি, তাহলে এই কোশ্চেনটাও পেয়ে যাবে। তা ওইটা ফেচ আর এক্সিকিউট সাইকেলটা তো হলো না, ওটা মনে হয় পরে আছে। ফর নিউম্যান আর্কিটেকচারটাও তোমরা পাওনি না? ফর নিউম্যান আর্কিটেকচারের এটাও দিইনি মনে হয় অ্যান্সারটা, আগে যেটা ইউজ হতো আর্কিটেকচার পুরনো। কি বল ভন নিউম্যান আর্কিটেকচার, ওটা পড়েছো? ভন নিউম্যান আর্কিটেকচার খুব আসে, দেখো ওটার অ্যান্সারটাও দিন। ঠিক আছে, টাইম আছে এখনো। কিন্তু ওই যে আবার এইসব প্রোগ্রাম ফেলে দেয়, লাইক উইমেন সেলের, ওটা কি তোমাদের দিয়েছিল? ওই একটা হচ্ছে সারাদিন ওটা চলবে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, রেকর্ডিং